এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সো তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আর একটা ক্লাসে। সো আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করছি। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গতিবিদ্যা অধ্যায়টা শুরু করতেছি। আমরা অলরেডি ভেক্টর অধ্যায় খুব সুন্দর করে শেষ করছি, তোমরা জানো। সো আজকে থেকে আমরা গতিবিদ্যা অধ্যায়টা শুরু করব। সো আমাকে জানাও যারা যারা জয়েন করছো যে ভেক্টর অধ্যায়টা একদম পারফেক্টলি শেষ হয়েছে কিনা। আমরা কিন্তু পুরো ভেক্টর অধ্যায়টা 12টা ক্লাসে একদম কমপ্লিট করে দিছি। তারপরে তোমাদের যত পার্সোনাল ডাউট ছিল সেই পার্সোনাল ডাউটগুলোও কিন্তু আমরা একটা ক্লাসে শেষ করে দিছি। সো ভেক্টর ক্লাসের রেকর্ডেডগুলো যারা করছো আশা করি একদম ক্লিয়ার। সো রেকর্ডেডগুলো করার জন্য আমাদের ওয়েব থেকে যেখানে তুমি এনরোল করছো এখানে নিচে গেলেই তোমার সাইকেলটা পেয়ে যাবা। এটার ভিতরে ঢুকলেই আসলে তোমার রেকর্ডেডগুলো আছে, ভেক্টর অধ্যায়ের সবগুলো রেকর্ডেড আছে। ওকে, সো আজকে হচ্ছে আমরা গতিবিদ্যা অধ্যায় শুরু করব। সো এই অধ্যায়টাতে আমাদের টোটাল ক্লাস আসবে আশা করি তোমার 9 থেকে 10টা, বুঝছো। আমরা চেষ্টা করব খুবই কম্প্যাক্ট আকারে তোমাদেরকে পুরোটা গুছিয়ে দিতে, খুব সুন্দর করে তোমরা যেন পুরো অধ্যায়টা একদম রিলেট করে ইমাজিন করে করতে পারো। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, অন্য যেভাবেই তুমি গতিবিদ্যা শিখো না কেন, তোমাকে যদি একটু কঠিন ম্যাথ দেওয়া হয়, তুমি যেই জায়গাতে আগে আটকাইতা এখন আর ওই জায়গাতে কখনই আটকাবে না। অনেক বড় বড় ম্যাথ দেখবা আমরা মনে মনে সলভ করার অনেক ট্রিক্সও শিখবো, ঠিক আছে। আপেক্ষিক বেগ দিয়ে বা বেশ কিছু ট্রিক্স দিয়ে আমরা আসলে শিখবো যে আসলে অনেক বড় বড় ম্যাথ অনেক ইজিলি আসলে থিঙ্ক করা যায়, ঠিক আছে। সো আজকে থেকে আমরা গতিবিদ্যা অধ্যায়টা শুরু করতেছি। সো এই অধ্যায়ে টোটাল ক্লাস আসবে আমাদের 9 থেকে 10টা। দেখো তোমরা ফুল সিলেবাসে পড়তেছো, সো ফুল সিলেবাসটা আসলে হিউজ। এখন তোমরা যদি শুরুতে ধরো ভেক্টর অধ্যায়ে 25টা ক্লাস করো, গতিবিদ্যাতে 25টা ক্লাস করো, সমস্যা নাই, তুমি টের পাবা না, কিছুই টের পাবা না। বাট অ্যাকচুয়ালি তুমি ডিফারেন্সটা বুঝতে পারবা যখন তুমি সেকেন্ডারে উঠবা। তখন দেখবা যে তোমার অর্ধেকের আরও অনেক বেশি অধ্যায় বাকি, তখন হতাশায় পড়ে যাবা। সো এরকম হতাশায় যেন না পড়ো, শুরু থেকেই কম্প্যাক্টভাবে কম সময়ে গুছায় পড়ার চেষ্টা করবা, ঠিক আছে। মানে এমন করো না যে আমি শুরুতে অনেক বেশি সময় দিয়ে দিচ্ছি একটা চ্যাপ্টারে, পরের লাস্টের দিকে চ্যাপ্টারগুলোতে যে আমার সময় একদম কমে যাচ্ছে, ব্যাপারটা এরকম যেন না হয়। টার্গেট রাখো তোমরা, যেহেতু 27 ব্যাচ 2027 সালের, বুঝছো, 2027 সালের এপ্রিলে তো তোমাদের এক্সাম হবে। সো 2026 সালের মানে নেক্সট বছর ডিসেম্বরের মধ্যে যেন তোমাদের সিলেবাসটা শেষ হয়, এটা টার্গেটটা রাখো। ওকে, সো আমার এই ব্যাচে আমি যেভাবে পড়াচ্ছি আশা করা যায় আগামী বছরের সেপ্টেম্বর অক্টোবর এর দিকে বা নভেম্বরের দিকে আমাদের পুরো বই ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার সবটাই শেষ হয়ে যাবে। এই বছরের যে আরও বাকি যে 4টা মাস আসে, এই 4টা মাসে আমরা চেষ্টা করবো যে প্রথম পত্র অলমোস্ট সবটা যেন শেষ হয়ে যায়, বা জানুয়ারির দিকে তোমার যেন প্রথম পত্রটা শেষ হয়ে যায়, এটা আমাদের চেষ্টা থাকবে। খুবই কম্প্যাক্ট আকারে তোমাদের একাডেমিক থেকে একদম অ্যাডমিশন পর্যন্ত যা যা দরকার সব কিছুই গুছায় দেওয়ার চেষ্টা করবো। সো যারা ভেক্টর অধ্যায়টা করছো বলো, ভেক্টর অধ্যায়টাকে একদম পারফেক্টলি ক্লিয়ার না? ক্লিয়ার আশা করি। সো এটা যেহেতু আমাদের গতিবিদ্যার প্রথম ক্লাস, এই ক্লাসটা আসলে ইউটিউবেও আপলোড হবে, কারণ হচ্ছে অনেকে ডেমো ক্লাস দেখতে চায় ব্যাচের, সো সেটার জন্য ইউটিউবে আপলোড হবে। সো যারা এই ক্লাসটা ইউটিউবে দেখবা, তোমরা যদি কোর্সে যুক্ত হতে চাও আমাদের এই জায়গাতে কোর্সেসের মধ্যে আসলে আমাদের ওয়েবসাইটে যাবা, ইসি ক্র্যাকার্স লিখে সার্চ করলেই হয়ে যাবে। কোর্সেসে গেলেই 27 ব্যাচের সবগুলা সাইকেল পেয়ে যাবা, ঠিক আছে। সো এই সাইকেলগুলোতে তুমি যুক্ত হয়ে যেতে পারো। অলরেডি সাইকেল 1-এর লাস্ট অধ্যায়টা অর্থাৎ গতিবিদ্যাতে আমাদের চলতেছে। সো এই জায়গাতে তুমি যদি একসাথে অনেকগুলো সাইকেল কিনো সেক্ষেত্রে ডিসকাউন্ট থাকতে পারে। সো যে কোনো সময় প্রাইজের মানে কোর্সের এনরোল ফি এর আপডেট জানতে আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে 019 এই নাম্বারটা ইনবক্স করো, ঠিক আছে। যারা সাইকেল 1-এ যুক্ত আছো, সাইকেল 2-এ যুক্ত হতে চাও বা অন্যগুলাই যুক্ত হতে চাও, সো তোমাদের একদম রিয়েল টাইম আপডেটটা জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো কোর্সে যুক্ত হওয়ার ক্ষেত্রে, ঠিক আছে। সো আমরা এই অধ্যায়টা শুরু করব খুবই কম্প্যাক্টভাবে। আমরা গতিবিদ্যা অধ্যায়টা পুরোটা শেষ করব 9 থেকে 10টা ক্লাসে ডাউট সলভ ক্লাস সহ। সো সবাই রেডি করার মানে শুরু করার জন্য রেডি আছো কিনা বলো, রেডি করার জন্য শুরু আছো কিনা বলো সবাই, বলো তো সবাই রেডি? মুশফিক, তারপর রোনাল্ডো কাছে জয়েন করছে, সেই 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 ক্লাসে রোনাল্ডো চলে আসছে। ভাবনা, ওকে রেডি। সো এই গতিবিদ্যা অধ্যায়ে আমরা মূলত যে জিনিসটা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে বস্তুর গতি, ত্বরণ, সরণ, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করি, ঠিক আছে। বেগ, সমবেগ, সমদ্রুতি, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করি। আমরা আরও বেটার কিছু পড়বো এই অধ্যায়ে, আমরা প্রাস জিনিসটা পড়বো, ছোটোবেলায় এটা পড়ো নাই। সো এই অধ্যায়টা আমরা ছোটোবেলাতেও পড়ছিলাম, এসসিতেও পড়ছিলাম গতিবিদ্যা, এখন ইন্টারেও পড়বো আর একটু অ্যাডভান্স ভাবে। এসএসসির মতো এত ইজি জিনিসপত্র থাকবে না। এসএসসিতে যেই ম্যাথগুলো করছো এগুলো যে নাই এরকম না, এসএসসির ম্যাথগুলোও এখানে আছে, বুঝছো। ওই যে একটা হরিণ দৌড়াইতো, পিছন দিয়ে বাঘ দৌড়াইতো, এরকম ম্যাথও এই জায়গাতে আছে, ঠিক আছে। সো ওই জিনিসপত্রগুলোও থাকবে, সাথে আরও অ্যাডভান্স জিনিসপত্র পড়বো আমরা। প্রাস পড়বো,
প্রাসের রেঞ্জ পড়বো, পাল্লা পড়বো, আণবিক পাল্লা পড়বো, দেখবা যে একটা বিল্ডিংয়ের উপর থেকে একটা বল নিক্ষেপ করছে, কই জায়গায় পড়বে এগুলো হিসাব করবো। বা এখান থেকে মেসি একটা বল শট দিছে, রোনাল্ডো জয়েন করছে ক্লাসে, সো এক্সাম্পল মেসি দিয়ে দিব। সো মেসি একটা বলকে শট দিছে, সো এই বলটা কি আসলে বারের মধ্যে ঢুকবে নাকি বারের উপর দিয়ে চলে যাবে, এই সকল অনেক ইন্টারেস্টিং ম্যাথ আমরা ক্যালকুলেট করব। সো এই প্রাস জিনিসটা বা এই জিনিসটা খুবই মজার এই অধ্যায়ে। তুমি যখন এই জিনিসটা শিখে যাবা তখন তুমি আসলে নিজে বুঝবা একটা বল আসলে কত ডিগ্রি কোণে নিক্ষেপ করতে হয়। একটা মিম আছে ফেসবুকে, তোমরা দেখছো যে একটা সুইপার যে হচ্ছে তোমার বাস্কেটবল মাঠে সে হচ্ছে তোমার করে বাস্কেটবল মাঠ পরিষ্কার করে। সো একবার একটা বল দেখে তার ইচ্ছা হলো যে এই বলটা বাস্কেটে ফেলবে। সো প্রথমবার ফেলতে পারে নাই, তখন হচ্ছে যে কোচ সে হচ্ছে দূর থেকে দেখে হাসে। এর একটু পরে সে হচ্ছে অনেক ক্যালকুলেশন করে একদম পারফেক্ট অ্যাঙ্গেলে প্র্যাকটিস করে পারফেক্ট অ্যাঙ্গেলে ফেলে, আসলে বলটা বাস্কেটে যায়। সো এই যে হিসাব নিকাশগুলো এগুলো যেন তোমরাও করতে পারো সেগুলাই আমাদের এই অধ্যায়ে আসলে শেখার বিষয়বস্তু। সো অধ্যায়টা খুবই মজার, কারণ রিয়েল লাইফের সাথে আমরা জিনিসটাকে রিলেট করতে পারি যে এখান থেকে একটা রকেট ছুড়লে ওই রকেটটা কোন জায়গায় যেয়ে পড়বে। দেখো তারা যে রকেট ছুড়ে বা একটা দেশ যখন আরেকটা দেশে হামলা করে, এখন তো অনেক অ্যাডভান্স, তারা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, গুগল ম্যাপ বা ম্যাপ ট্যাপ এগুলো ব্যবহার করে এক্স্যাক্টলি কোঅর্ডিনেটে যায় পড়ে। বাট আগের যুগে যখন তুমি বোম নিক্ষেপ করতা, ওই বোমগুলো আসলে কোথায় যেয়ে পড়বে, তারা কিভাবে টার্গেটটা সেট করতো, এই যে এই প্রাসের কনসেপ্ট থেকে। সো কনসেপ্টটা আসলে খুবই সুন্দর অ্যান্ড খুবই মজার এবং ইন্টারেস্টিং। সো আশা করি একটু ইন্টারেস্ট আসতেছে, রাইট? একটু জিনিসটা ইন্টারেস্ট আসতেছে যে এই জিনিসটা শিখলে আমরা আসলে এই জিনিসপত্রগুলা আরও মজা করে দেখতে পারবো, বুঝছো? ভাই একটা চ্যাপ্টার স্টার্ট করব কিভাবে, রিডিং পরে ক্লাস করব নাকি ক্লাস করে বুক দেখবো, বলে দিচ্ছি। যেই ক্লাসই করো না কেন, যার ক্লাসই করো না কেন, প্রথমে যে জিনিসটা করবা সেটা হচ্ছে ক্লাস করবা। ওকে, ক্লাস করে টিচার তো তোমাকে বলেই দিবে, আমিও আজকের ক্লাসে বলে দিব যে কোনটুকু পড়বা। সো ক্লাস করার পরে তুমি হচ্ছে তোমার মেইন বইটা পড়বা। আমি প্রত্যেকটা ক্লাসেই বলে দেওয়ার চেষ্টা করি যে আসলে বইয়ের কতটুকু অংশ পড়বা। ক্লাস করার পরে মেইন বইটা পড়বা। মেইন বইটা পড়ার পরে মেইন বইয়ের যে ম্যাথগুলা অনুশীলনীর ভিতরে, সেই ম্যাথগুলা সলভ করবা। মেইন বইয়ের ম্যাথগুলা সলভ করবা। তারপর মেইন বইয়ের অনুশীলনীতে চলে যাবা, দেখবা যে যেই টপিকটা তুমি পড়ছো বা যতটুকু তুমি পড়ছো এর মধ্যে অনুশীলনীতে কোনো ম্যাথ আছে কিনা। এর মধ্যে অনুশীলনীতে কোনো ম্যাথ আছে কিনা। সো তো তখন তুমি দেখবা যদি থাকে সেগুলো তুমি সলভ করবা। এতটুকু অ্যাপ্রোচ তোমার হবে অধ্যায়টা পুরোটা শেষ করা পর্যন্ত। যখন তুমি অধ্যায়টা একদম কমপ্লিটলি শেষ করে ফেলছো, মানে পুরো অধ্যায়ের সকল কনসেপ্ট তোমার পড়া শেষ, এরপর অধ্যায়ের যে অনুশীলন, ওই অনুশীলনের সবগুলা ম্যাথ করার চেষ্টা করবা, ঠিক আছে? এন্ড বেটার হয় শুরু থেকে যদি বোর্ডের একটা প্রিপারেশন নাও, সো সাথে তুমি সিকিউ এমসিকিউ সলভ করতে পারো বোর্ডের কোনো একটা টেস্ট পেপার থেকে। সিকিউ এমসিকিউ এই জিনিসগুলো তুমি হচ্ছে প্র্যাকটিস করতে পারো। এখন এই টেস্ট পেপার যে মানে টেস্ট পেপারই তো সিকিউ এমসিকিউ থাকে বোর্ডের গুলা, এটা যে তোমাকে এখনই কিনতে হবে বাট এরকম না, তুমি অনেক পুরাতন কোনোটা বড় ভাই বন্ধুদের কালেক্ট করে নিতে পারো। সো একদম লেটেস্ট মানে এই বছরের সৃজনশীলই তোমাকে প্র্যাকটিস করতে হবে এমন না, বিগত বছরগুলো সৃজনশীল প্র্যাকটিসগুলো হবে। মূল বইয়ের মধ্যে অনুশীলনীর মধ্যে আমাদের ওই সৃজনশীলগুলো থাকে, বা মূল বইয়ের একদম সবার শেষে ফিজিক্স বইয়ের একদম সবার শেষে দেখবা বোর্ড প্রশ্ন দেওয়া থাকে। সো সেখান থেকে সলভ করার চেষ্টা করবা, ঠিক আছে? বুঝতে পারছো একটা অধ্যায় কিভাবে অ্যাপ্রোচ করা উচিত একাডেমিকে? এর থেকে বেশি আসলে একাডেমিকে কিছু দরকার নেই। তোমাকে যে এখন অ্যাডমিশনের ম্যাথ দেখতে হবে ব্যাপারটা কখনোই এরকম না। অ্যাডমিশনের ম্যাথ এখন না দেখলেও চলবে। তুমি জাস্ট এখন ফোকাস করবা বোর্ডের এমসিকিউ আর বোর্ডের সিকিউ কনসেপ্ট, ক্লাস করবা, মেইন বই পড়বা, ম্যাথ করবা, তারপর টার্গেট করবা বোর্ডের এমসিকিউ আর বোর্ডের সিকিউ, এতটুকু তোমার টার্গেট। তাইলে চলো আমরা অধ্যায়টা শুরু করি। বলো অধ্যায়টার মধ্যে ইন্টারেস্ট পাইছো? এই যে আমি যে বিভিন্ন জিনিসপত্র বললাম যে আসলে কই আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো, যে আজকের পর থেকে তুমি আসলে একটা ক্রিকেট বলে কত ডিগ্রি কোণে বাড়ি দিলে, কত বেগে বাড়ি দিলে ওইটা আসলে 6 হবে নাকি তোমার কোনো জায়গায় ক্যাচ হয়ে যাবে, এই জিনিসগুলো আমরা আইডেন্টিফাই করব। অনেক খেলা রিলেটেড আসলে ম্যাথ আছে এই গতিবিদ্যায়। দেখবা যে একটা বল আসলে ক্যাচ ধরতে যাবে একজন, বলটা আসতেছে, সো ক্যাচটা ধরতে পারবে কিনা, এরকম অনেক ম্যাথ আছে। একটু ইন্টারেস্ট পাচ্ছ সবাই? বলো তো অধ্যায়টা পড়ার অধ্যায়ের শুরুতে একটু আলোচনা করে নিলে ভালো, যে অধ্যায় আসলে কি পড়বা। তাহলে আসলে যখন একটা টপিক পড়বা দেখবা যে আস্তে আস্তে মজা লাগতেছে, ঠিক আছে? ওকে, রেডি সবাই? তাহলে বলো তো রেডি অধ্যায়টা শুরু করার জন্য? রেডি? তাহলে শুরু করি আর কথা না বাড়িয়ে। প্রথম ক্লাস যেহেতু তাই একটু একটা এক্সট্রা কথাবার্তা বললাম। এখন এই অধ্যায়ের শুরুতে সেলুসারের বইয়ে দেখবা যে 3টা টপিক দেয়, একটা হচ্ছে বলবিদ্যা, একটা হচ্ছে গতিবিদ্যা, একটা হচ্ছে স্মৃতিবিদ্যা। ইংলিশের নাম হচ্ছে মেকানিক্স বা নিউটনিয়ান মেকানিক্স যেটা বলি আমরা, তারপর হচ্ছে ডাইনামিক্স, আরেকটা হচ্ছে তোমার কাইনেম্যাটিক্স।
এখন এগুলোর মধ্যে ডিফারেন্সটা আসলে কি, নামের মধ্যেই আসলে তাদের ডিফারেন্সটা দেখো। মেকানিক্স বা নিউটনিয়ান মেকানিক্স আমরা কাকে বলি? পদার্থবিজ্ঞানের যে শাখায় আমরা বল 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 এবং বলের প্রভাব এগুলা নিয়ে আলোচনা করি, সেটাই মূলত আমাদের মেকানিক্স বা নিউটনিয়ান মেকানিক্স বা বলবিদ্যাতে হয়। তারপর এই ডাইনামিক্সে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করি সেগুলো হচ্ছে বেগ, ত্বরণ, সরণ বা গতি। গতি এবং গতির কারণ নিয়ে আলোচনা করি। দেখো গতির কারণ আসলে কি? গতির কারণ আসলে বল। তার মানে এই জায়গাতে বল এবং বলের কারণে যে গতি সেগুলো নিয়ে আলোচনা করি এই জায়গাতে ডাইনামিক্সে। আর কাইনেমেটিক্সটা কি? এখানে শুধুমাত্র আমরা গতিটা নিয়ে আলোচনা করি, এটার যে রিজনটা মানে বলটা নিয়ে আলোচনা করি না। এটার মধ্যে আমরা কি নিয়ে আলোচনা করি? গতিটা নিয়ে আলোচনা করি, এটার যে রিজনটা বা বলের কারণে যে গতিটা সৃষ্টি হচ্ছে বল নিয়ে আলোচনা করি না। তাহলে এই অধ্যায়টা কার আন্ডারে পড়বে? এই অধ্যায়টা কি ডাইনামিক্সের আন্ডারে পড়বে নাকি কাইনেমেটিক্সের আন্ডারে পড়বে? সো এই অধ্যায়টা আসলে ফিজিক্সের কাইনেমেটিক্স যে সেক্টরটা এই সেক্টরের আন্ডারে পড়ে। অর্থাৎ এই জায়গাতে আমরা শুধুমাত্র গতি নিয়ে আলোচনা করি, ত্বরণ, সরণ এগুলো নিয়ে আলোচনা করি। এগুলা কোন বলের জন্য সৃষ্টি এই বলটন নিয়ে আলোচনা করি না। বাট যখন তোমরা ম্যাথের দ্বিতীয় পত্রের একটা গতিবিদ্যা অধ্যায় আছে, ওইটা হচ্ছে তোমার ডাইনামিক্স। কারণ ওই জায়গাতে তোমরা দেখবা যে ওই অধ্যায়টা যখন তোমরা পড়বা অনেকটা সিমিলার, দেখবা যে ওইখানেও প্রাস আছে বা এই অধ্যায়ে যা যা পড়তেছো সবগুলাই ওই ম্যাথের ওই অধ্যায়ে আছে, কিন্তু ওইখানের টপিকগুলো একটু ভিন্ন, কেমন যেন হিবিজিবি। সো ওই টপিকের মধ্যে কি আসে? গতির কারণটা ওই জায়গাতে ব্যাখ্যা করা হয়। তার মানে পদার্থবিজ্ঞানের যে শাখায় বস্তুর গতি এবং গতির কারণ সবগুলো নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে ডাইনামিক্স। সেটা কোনটা? ম্যাথের ডাইনামিক্স বা ম্যাথের গতিবিদ্যা। আর আমাদের ফিজিক্সের গতিবিদ্যাতে আমরা আসলে কারণটা নিয়ে আলোচনা করি না, বল টল নিয়ে আলোচনা করি না, আমরা জাস্ট গতিটা নিয়ে আলোচনা করি। ঠিক আছে? সো এটাকে আমরা বলবো কাইনেম্যাটিক্স বা নর্মালি গতিবিদ্যায় আমরা সাধারণত বলি, আমাদের ফিজিক্সে গতিবিদ্যায় বলা হয়, বাট ইন্ডিয়ান বইগুলোতে আমার সাধারণত কাইনেম্যাটিক্স বলা হয়। বুঝতে পারছো? সো অধ্যায়ের শুরুতে আমাদের প্রসঙ্গ কাঠামো দিয়ে শুরু করতে হবে। প্রসঙ্গ কাঠামো, এখন তোমাদের ভেক্টর অধ্যায়ে যখন আমি আপেক্ষিক বেগ পড়াইছিলাম তোমাদের একটা কথা বলছিলাম যে তুমি মনে করো এই জায়গাতে আছো, হ্যাঁ, তুমি মনে করো এই জায়গাতে আছো, এটা মনে করো তোমার বাড়ি। সন্ধ্যাবেলায় কি করছো তুমি জানো? সন্ধ্যাবেলায় তোমার এক বন্ধু এসে তোমার ডাক দিল, মাঝে মধ্যে ডাক দেয় না বাড়িতে? সো তুমি কি করলা? বাসা থেকে বেরোইলা, বেরোয় তোমরা সন্ধ্যাবেলায় বেরোয় চলে যাচ্ছ, মনে করো কোনো একটা কাজে যাচ্ছ। সো তুমি তোমার আম্মুকে কি বললা? তুমি তোমার আম্মুকে বললা যে আম্মু আমার এই বন্ধু আসছে, বন্ধুর সাথে পড়তে যাচ্ছি। সাধারণত আমরা বাসা থেকে বেরোলে এটাই বলি। সো তুমি বললা যে তুমি পড়তে যাচ্ছ, ঠিক আছে। সো তোমরা দুজন মনে করো একসাথে প্রাইভেটে যাচ্ছ, বাট এই যে এই দেয়ালের ওই পাশে পাশের বাসার একটা আন্টি আছে। দেখো তোমার আম্মু যিনি আছে, তোমার আম্মু মনে করতেছে আমার ছেলে ভালো। কেন ভালো? কারণ আমার ছেলে প্রাইভেট পড়তে যাচ্ছে, রাইট, বা আমার মেয়ে প্রাইভেট পড়তে যাচ্ছে। বাট পাশের বাড়ির আন্টির পয়েন্ট অফ ভিউ থেকে কি মনে হবে বলো তো? যে শেষ, মেয়ে শেষ, তারে দিয়া ভবিষ্যতে কিচ্ছু হবে না, সন্ধ্যার পরে বাসা থেকে বেরোচ্ছে মানে তার কেরিয়ার শেষ। তাহলে দেখো একটা সেম ঘটনা, যে তুমি তোমার বন্ধু বা বান্ধবীর সাথে বের হচ্ছ, সন্ধ্যার পরে বাসা থেকে বের হচ্ছ, তোমার আম্মুর কাছে মনে হচ্ছে যে আসলে ভালো কাজের জন্যই যাচ্ছে, পড়ালেখা করতে যাচ্ছে। বাট পাশের বাসার আন্টির কাছে মনে হচ্ছে যে আসলে শেষ, তার ক্যারিয়ার শেষ। তাইলে ব্যাপারটা কি? একটা সেম ঘটনা এক একজনের চোখ দিয়ে আমরা এক একটা দেখি, রাইট। মনে করো রাস্তা দিয়ে একটা গাড়ি যাচ্ছে, তুমি গাছের নিচে বসে থাকা গাড়িটার গতিটাকে যেরকম দেখবা, তুমি গাড়ির ভিতরে বসে গাড়িটার গতিটাকে এরকম দেখবা না, বা অন্য একটা গাড়ির মধ্যে বসে সেই সামনের গাড়িটার গতি এরকম দেখবা না, তাই না? তার মানে এক একজনের চোখ দিয়ে আমরা এক একটা জিনিস দেখি। তাইলে আমরা কোনো কিছু যদি ফিজিক্সে পরিমাপ করতে চাই তাইলে আমাদের কি লাগবে বলতো? একটা চোখ লাগবে, তাই না? যে যার চোখ দিয়ে আমরা দেখবো, একটা চোখের প্রয়োজন আছে কিনা? অবশ্যই একটা চোখের প্রয়োজন আছে, যার চোখ দিয়ে আমরা দেখবো। সো আমরা আসলে ফিজিক্সে যার চোখ দিয়ে পরিমাপ করি তাকেই বলা হয় আমাদের প্রসঙ্গ কাঠামো। অর্থাৎ এই চোখ দিয়ে দেখা, এটার একটা ফ্যান্সি নাম হচ্ছে সাপেক্ষে। অর্থাৎ যার চোখ দিয়ে দেখি বা যার সাপেক্ষে দেখি তাকে আমরা বলি হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তার মানে ফিজিক্সে আমাদের একটা চোখ কল্পনা করে নিতে হয়, যে তুমি যখন একটা বস্তুর গতি বলতেছো যে এই বস্তুটার গতি হচ্ছে 20, তুমি কার চোখ দিয়ে দেখে বলতেছো? অবশ্যই তো কারো না কারোর চোখ দিয়ে দেখে তোমাকে বলতে হবে, রাইট? সো যার চোখ দিয়ে তুমি দেখতেছো বা যেই বস্তুটার সাপেক্ষে তুমি দেখতেছো ওটাই হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো, যে আসলে এই বেগটা কিসের সাপেক্ষে 20। সো এই বেগটা আসলে এই যে এই পয়েন্টের সাপেক্ষে আমরা বলতে পারি 20।
বুঝছো? তার মানে ফিজিক্সে কোনো কিছু পরিমাপ করতে হলে কি দরকার বলো তো আমাদের? প্রথম কথা, ফিজিক্সে কোনো কিছু পরিমাপ করতে হলে বা কোনো কিছু দেখতে হলে আমাদের একটা চোখের দরকার। ওকে, এই চোখটাকেই আমরা কি বলি বলতো? এই চোখটাকে আমরা বলি হচ্ছে সাপেক্ষে, যে যার সাপেক্ষে আমরা কোনো কিছু পরিমাপ করি। বুঝছো? তাইলে রেফারেন্স পয়েন্ট বুঝতে পারছো, বা প্রসঙ্গ কাঠামো। তাহলে প্রসঙ্গ কাঠামোর ডেফিনিশনটা কি? বুঝছো প্রসঙ্গ কাঠামোর ডেফিনিশনটা কি? তাইলে তুমি প্রসঙ্গ কাঠামোর ডেফিনিশনটা তুমি কি দিবা? যে প্রসঙ্গ কাঠামো হচ্ছে বা রেফারেন্স পয়েন্ট হচ্ছে প্রসঙ্গ কাঠামো হচ্ছে যার সাপেক্ষে তুমি কোনো কিছু পরিমাপ করো। যার সাপেক্ষে, আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, বাকিটা মুখে মুখে বলে দিচ্ছি। যার সাপেক্ষে আমরা দেখি বা পরিমাপ করি সো এটা হচ্ছে বোঝার জন্য। বাট কমপ্লিটলি ডেফিনেশনটা বইয়ে কি লিখবা? তোমার মনে করো ক নাম্বারে আসলো যে প্রসঙ্গ কাঠামো কাকে বলে, তুমি কি লিখবা? প্রসঙ্গ কাঠামো কাকে বলে এমন ভাবে শিখো যেন মুখস্থ করতে না হয়, পরবর্তীতে তুমি বানায় বা মন থেকেই যেন ডেফিনেশনটা পরীক্ষা হলে যদি ক নাম্বারে চলে আসে তুমি যেন লিখতে পারো। তুমি কি বলবা? আমি যেটা বললাম সেটাই, যে ফিজিক্সে আমি যদি কোনো বস্তুর গতি, সরণ, ত্বরণ পরিমাপ করতে চাই, তাহলে আমার একটা ফিক্সড পয়েন্ট দরকার যার সাপেক্ষে আমি আসলে পরিমাপ করব, বা একটা ফিক্সড বা একটা স্থির কাঠামো দরকার যেই কাঠামোটার সাপেক্ষে আমি পরিমাপ করব। এই স্থির কাঠামোটাকেই বলা হয় প্রসঙ্গ কাঠামো। বুঝছো? ফিজিক্সে তুমি কোনো একটা বস্তুর গতি, দ্রুতি, বেগ, ত্বরণ ইত্যাদি পরিমাপ করতে হলে আমাদের একটা কঠিন বা স্থির প্রসঙ্গ কাঠামো বলার দরকার নেই, যে স্থির একটা কাঠামোর প্রয়োজন হয়। ওই স্থির কাঠামোটাকে বলি আমরা প্রসঙ্গ কাঠামো। বুঝতে পারছো? মোট কথা কনসেপ্টটা হচ্ছে তুমি যার চোখ দিয়ে দেখতেছো ওই চোখটাই হচ্ছে তোমার একটা প্রসঙ্গ কাঠামো। ক্লিয়ার? বুঝলা? ঠিক আছে। এখন এই প্রসঙ্গ কাঠামোটা হচ্ছে 3 প্রকার। বুঝছো? এই প্রসঙ্গ কাঠামোটা হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে 1 ডাইমেনশনাল প্রসঙ্গ কাঠামো, একটা হচ্ছে 2 ডাইমেনশনাল, একটা হচ্ছে 3 ডাইমেনশনাল। ডাইমেনশন বলতে তো তুমি বুঝো, ডাইমেনশন তোমরা অলরেডি জানো যে 3D বস্তু আসলে কেমন, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে। 2D বস্তু আসলে কেমন, যার দৈর্ঘ্য আর প্রস্থ আছে। সো 1 ডাইমেনশনাল প্রসঙ্গ কাঠামো হচ্ছে যেই প্রসঙ্গ কাঠামোগুলা শুধু একটা অক্ষে তুমি থাকবে, অর্থাৎ কোনো একটা বস্তুর অবস্থান, গতি, দ্রুতি তুমি একটা স্থানাঙ্ক দিয়েই প্রকাশ করতে পারবা। মনে করো যে এই জায়গাতে একটা পাখি আছে, তাহলে তুমি কি বলবা? এটা যদি তোমার মূল বিন্দু হয়, তাইলে এই মূল বিন্দু থেকে পাখিটা মনে করো 10 মিটার দূরে আছে। তাহলে তুমি মাত্র একটা কোঅর্ডিনেট দিয়েই বা একটা প্যারামিটার দিয়েই বা একটা মান দিয়েই তুমি আসলে তার অবস্থানটাকে স্পেসিফাই করে বলতে পারতেছো। সো 1D যে আমাদের প্রসঙ্গ কাঠামো বা আমার যে একমাত্রিক প্রসঙ্গ কাঠামো, সেই একমাত্রিক প্রসঙ্গ কাঠামোতে আমরা মূলত একটা বস্তুকে দৈর্ঘ্য বরাবর আইডেন্টিফাই করতে পারি। মনে করো একটা লাইন বরাবর বস্তুটা কোথায় আছে সেটাকে আমরা বলতে পারবো, যে তার অবস্থান কোথায়, তার দূরত্ব কতটুকু, তার দৈর্ঘ্য কতটুকু। সো একটা লাইন বরাবর তার অবস্থানটাকে আমরা স্পেসিফাই করতে পারবো। বাট সাধারণত 1 ডাইমেনশনাল দিয়ে আমাদের হয় না, কারণ আমাদের একটা তলের মধ্যে, মনে করো যে এই ফ্লোরের মধ্যে টাইলসগুলো দেখতেছো, সো এই ফ্লোরের মধ্যে একটা বস্তু কোথায় আছে এই জিনিসটাকে আমাদের মাঝে মধ্যে আইডেন্টিফাই করতে হয়। সো তখন আমাদের দরকার হয় 2D বা হচ্ছে দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। বুঝছো? যেটার মধ্যে এক্স অক্ষও থাকবে, ওয়াই অক্ষও থাকবে, দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। তার মানে এই জায়গাতে কোনো একটা বস্তুকে তার স্পেসিফাই করে দিতে আমাদের কি প্রয়োজন হবে? 2টা কোঅর্ডিনেটের প্রয়োজন হবে, যে সে এক্স বরাবর কতটুকু দূরে আছে, ওয়াই বরাবর কতটুকু দূরে আছে। এক্স বরাবর আমার কতটুকু যাওয়া লাগবে, ওয়াই বরাবর আমার কতটুকু যাওয়া লাগবে ওই পয়েন্টটায় যাওয়ার জন্য। তার মানে তার কোঅর্ডিনেট লাগবে 2টা, এক্স এবং ওয়াই। তার মানে দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামোতে কোনো একটা বস্তুকে আইডেন্টিফাই করতে হবে যে বস্তুটা কোথায় আছে, এটার জন্য আমাদের কি লাগে বলতো? 2টা কোঅর্ডিনেটের প্রয়োজন হয়। এই জায়গাতে যে মূল বিন্দু, ওই মূল বিন্দুতেই চিন্তা করবো আমাদের ওই চোখটা আছে। এই মূল বিন্দুর সাপেক্ষে আমরা আসলে দূরত্বগুলো চিন্তা করি। এই যে এই মূল বিন্দুর সাপেক্ষে আসলে আমরা এই যে প্যারামিটারগুলো পরিমাপ করি, মূল বিন্দুর সাপেক্ষে। মূল বিন্দুটাই মনে করবো আমাদের চোখ। বাট মাঝে মধ্যে
আমাদের এই দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো দিয়েও কাজ চলে না, আমাদের ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো নিতে হয়। অর্থাৎ ধরো এই পুরো রুমের এই জায়গাতে একটা বস্তু আছে, সো এটা ওই কর্নার থেকে কতটুকু এক্স অক্ষ বরাবর দূরে আছে, কতটুকু ওয়াই অক্ষ বরাবর দূরে আছে এবং কতটুকু উচ্চতায় আছে, তিনটা প্যারামিটার আমাদের দরকার হবে। সো যে কারণে আমাদের ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো দরকার হয়। সো এটা হচ্ছে দ্বিমাত্রিক। সো আমাদের যেটা দরকার হয় নর্মালি আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। এটা আসলে বোর্ডে আঁকানো এত সহজ না, ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো বা খাতায় এখনো সহজ না, তুমি এভাবেই আঁকবা, এটা এক্স এটা ওয়াই। তাইলে জেড আরেকটা যে অক্ষ, সেই অক্ষটা হবে এই বোর্ড থেকে বাইরের দিকে, যে কলমটা, এই কলমটা হচ্ছে তোমার জেড অক্ষ, বুঝতে পারছো? এই কলমটা হচ্ছে তোমার জেড অক্ষ। বা এটা তো আমরা এমনি আঁকতে পারতেছি না, আমরা কেমনে আঁকবো? খাতার উপর কি কলম ধরে রাখবো? না। সো আমরা এটাকে আঁকার সিস্টেম হইলো তুমি একটু এইরকমভাবে এরায় দিবা, বুঝছো? এই যে এটা তুমি বলে দিবা যেটা জেড অক্ষ, বুঝছো? কাইন্ড অফ তুমি আসলে এই সোজা ভিউ থেকে দেখতেছো না, এই জায়গা থেকে দেখতেছো জিনিসটাকে, তখন তোমার কাছে মনে হবে যে ওয়াইটা উপরে, এক্সটা এইদিকে, জেডটা এইদিকে। তুমি কাইন্ড অফ এই জায়গা থেকে দেখতেছো, বুঝছো? সো এই জায়গা থেকে দেখলে জিনিসটা দেখতে এরকম হবে, রাইট? বুঝতে পারছো? সো তোমরা এই প্রসঙ্গ কাঠামো থেকে যেই জিনিসটা তোমার পড়তে হবে সেটা হচ্ছে, আমি ডিরেক্টলি একটা বই ওপেন করে তোমাদের দেখাই, তাহলে তোমরা সাধারণত শুরুর দিকে আমরা যখন বইটা রিডিং পড়ি আমাদের একটা আইডিয়া থাকলে ভালো যে বইটা আসলে কোনটুকু পড়তে হবে। সো আমি একটা বইয়ের পিডিএফ বের করতেছি, দাঁড়াও ওপেন করি একটা বইয়ের পিডিএফ, তাহলে তোমাদের দাগায় দেবো একদম যে আসলে বইয়ের কোনটুকু পড়বা, রিডিং পড়বা কোনটুকু। ঠিক আছে, বলো প্রসঙ্গ কাঠামো সবাই বুঝছো? আমি বইটা বের করতে থাকি। বলো প্রসঙ্গ কাঠামো জিনিসটা বুঝছো সবাই? যে যার চোখ দিয়ে আমরা পরিমাপ করি, যার চোখ দিয়ে আমরা দেখি তাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে, যার চোখ দিয়ে আমরা দেখি তাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো তিন প্রকার: 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল। সো 3 ডাইমেনশনাল আমাদের কি হয় বলতো? তিনটা অক্ষ থাকে, মানে একটা বস্তুকে লোকেট করতে হলে আমাদের তিনটা অ্যাক্সিসের মানের প্রয়োজন হয়, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। ঠিক আছে, সো আমরা বইয়ের মধ্যে একটু পরে যাই, লাস্টে দেখায় দিব না। এখন এই প্রসঙ্গ কাঠামোকে আমরা তো ডাইমেনশনের ভিত্তিতে তিনটা ভাগে ভাগ করছি, বাট আরো দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো, জড় প্রসঙ্গ কাঠামো। আরেকটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। একটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো, একটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। এখন এই জায়গাতে আমাদের আরেকটু জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে কোনো বস্তুর, তোমাকে যদি বলি যে গতি জিনিসটাকে তুমি কয়ভাবে বলতে পারবা? একটা হচ্ছে পরম জিনিস, একটা হচ্ছে আপেক্ষিক জিনিস। দেখো পরম গতি, আমি যদি বলি যে পরম গতি কি, আসলে পরম গতি মিন্স হচ্ছে যে অ্যাকচুয়াল আসলে একটা বস্তুর গতি আসলে তুমি কত বলবা, সেটা হচ্ছে তার পরম গতি। আর আপেক্ষিক গতি হচ্ছে তুমি যদি অন্য কারোর চোখ দিয়ে পরিমাপ করো, বা ব্যাপারটা এরকম ভাবে চিন্তা করো, তোমার একটা বস্তুর, মনে করো একটা বস্তু গতিশীল, এই যে এই বস্তুটা, এই পাখিটা মনে করো গতিশীল, এই বেগটাকে আমি পরম বেগ তখনই বলতে পারবো যখন আমি যেই চোখ দিয়া দেখছি সেই চোখটা স্থির। অর্থাৎ আমার যে প্রসঙ্গ কাঠামো, সেই প্রসঙ্গ কাঠামোটা যখন স্থির, তখন আমি এই গতিটাকে বলতে পারবো যে এই পাখিটার পরম গতি। বুঝছো? যে এই গতিটাকে তখন আমি বলতে পারবো যে এই পাখিটার গতিটা একটা পরম গতি, বা এই বেগটাই হচ্ছে এই পাখিটার পরম বেগ, বা এই বেগেই সে প্রকৃতপক্ষে উঠতেছে। এটা কখন বলতে পারবো? যখন আমাদের যে প্রসঙ্গ কাঠামোটা, এই প্রসঙ্গ কাঠামোটা যখন স্থির, তখনই আমরা বলতে পারবো যে এই পাখির যে বেগটা, সেই বেগটা পরম বেগ। এখন এইরকম দুনিয়াতে কি এক্সিস্ট করে? আমাদের পুরো পৃথিবীতে এমন কোনো জায়গা আছে যেটা আসলে স্থির না? ভূমিতে যদি একটা বিন্দু চিন্তা করো, তোমার কাছে মনে হচ্ছে এই ফ্লোরটা স্থির, বাট ফ্লোরটা স্থির না, পুরো পৃথিবী ঘুরতেছে। সো প্রতি মিনিটে প্রায় 1600 কিলোমিটার চলে যাচ্ছে এই ফ্লোরটা, তুমি বুঝতেও পারতেছো না। তার মানে এটা কিন্তু প্রকৃতপক্ষে স্থির না। এই মহাবিশ্বে আসলে কিছুই স্থির নাই, প্রত্যেকটা গ্রহ উপগ্রহ ঘুরতেছে। মনে করো পৃথিবী ঘূর্ণন স্টপ করে দিল, সূর্য তো আবার অন্য একটা গ্যালাক্সির চারপাশে ঘুরতেছে। সো এই পুরো পৃথিবীতে আসলে কোনো জিনিস স্থির না। তাইলে অ্যাকচুয়ালি কোনো বস্তুর পরম গতি কি আমরা পরিমাপ করতে পারবো? আমাদের কাছে তো দুনিয়াতে কোনো স্থির প্রসঙ্গ কাঠামো এক্সিস্টই করে না।
তাহলে কোনো বস্তুর পরম গতিকে আসলে আমরা পরিমাপ করতে পারবো বলতো? কোনো বস্তুর পরম গতিকে আমরা পরিমাপ করতে পারবো না। কোনো বস্তুর পরম গতিকে আমরা আসলে পরিমাপ করতে পারবো না। তাহলে যেহেতু পরিমাপ করতে পারতেছি না, তাহলে আমরা কি পরিমাপ করতে পারবো? আমরা আসলে আপেক্ষিক গতি পরিমাপ করতে পারবো। আপেক্ষিক গতিটা কি? যে আমি স্থির হই না হই, মানে আমার প্রসঙ্গ কাঠামোটা স্থির হোক বা না হোক, দ্যাট ডাজন্ট ম্যাটার, আমার সাপেক্ষে বা আমার চোখ দিয়ে আমি আসলে পাখির গতিটাকে কত দেখতেছি। আমার চোখ দিয়ে আসলে এই পাখির গতিটাকে কত দেখতেছি। এই যে এটা পাখি, এটা কিন্তু ভি না, বুঝছো? এটা কিন্তু পাখি আঁকার চেষ্টা করতেছি, এটা কিন্তু পাখি। সো আমার চোখ দিয়ে আসলে আমি পাখির গতিটা কত দেখতেছি, সেটাই হচ্ছে আমার আপেক্ষিক গতি বলবো এটাকে। কারণ কি? কারণ এটাকে আমরা পরম বলতে পারতেছি না, বিকজ আমার যে কাঠামোটা, সেই কাঠামোটা স্থির নাই। আমার কাঠামোটা আর প্রকৃতপক্ষে স্থির নাই। স্থির থাকলে আমি এই গতিটাকেই পরম গতি বলতে পারতাম। কিন্তু এই কাঠামোর সাপেক্ষে তো একটা বেগ মাপবে, সে তার চোখ দিয়ে তো একটা কিছু দেখবে। সো সে যেটা দেখতেছে, এই বেগটাকে আমরা আপেক্ষিক গতি বলতে পারবো। বুঝতে পারছো? তাইলে কাইন্ড অফ এরকমও বলতে পারি যে সকল পরম গতি কাইন্ড অফ আপেক্ষিক গতি। কারণ কি? কারণ এখানেও তো তার চোখ দিয়ে আমরা পরিমাপ করছি। যখন কারো চোখ দিয়ে পরিমাপ করি, এটা আসলে তার সাপেক্ষে পরিমাপ করা। এটা কাইন্ড অফ একটা আপেক্ষিক গতি, কিন্তু এটা একটা বিশেষ ধরনের গতি। কারণ তুমি এটাকে তখনই পরম গতি বলবা যখন তোমার কাঠামোটা স্থির বা তোমার চোখটা স্থির, চোখটা একদম নড়াচড়া করা যাবে না। তখনই তুমি এই গতিটাকে, যেই গতিটা তুমি মাপছো বা দেখছো, সেটাকে পরম গতি বলতে পারবা। বাট এরকম কখনো কাঠামো এক্সিস্ট করে না, যে কারণে আমরা যেই পরিমাপগুলো করি সেই সবগুলাই হচ্ছে আপেক্ষিক গতি। বুঝতে পারছো? আমরা আসলে পরম গতিটা ক্যালকুলেট করতে পারি না। ক্লিয়ার? ভাবনা, অপূর্ব, বুঝতে পারছো সবাই? ওকে, নাইস। পরম গতিটা আমরা আসলে পরিমাপ করতে পারি না। আমাদের কাঠামোর সাপেক্ষে আমরা যে গতিটা পরিমাপ করি সেটা হচ্ছে আপেক্ষিক গতি। তার মানে আমি একটা চোখ দিয়ে গাড়ি যাচ্ছে, সেটা দেখছি। তার মানে আমি কি গতিটা দেখছি? এই গাড়িটার আপেক্ষিক গতি দেখছি। কার সাপেক্ষে? আমার সাপেক্ষে। আমার সাপেক্ষে গাড়িটার আপেক্ষিক গতি দেখছি। ঠিক আছে? ক্লিয়ার? এতটুকু সবাই ক্লিয়ার? এখন যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো এবং অজড় প্রসঙ্গ কাঠামো। জড় প্রসঙ্গ কাঠামো কাকে বলে? আচ্ছা, এখন এই জিনিসটা আসলে মজার। কেন মজার? যে এই যে তোমার প্রসঙ্গ কাঠামো যে স্থির, এটাকে যে স্থির বলবা, স্থির বলতে কি কারণ দেখা লাগবে না? এই যে প্রসঙ্গ কাঠামোটা যে স্থির, এইটা যে স্থির, এটা দেখার জন্য তো আরেকজন লাগবে। তার মানে এইটা, এই প্রসঙ্গ কাঠামো যে স্থির আছে নাকি নাই, এটা দেখার জন্য তোমার কাছে আরেকটা প্রসঙ্গ কাঠামো লাগবে, তাই না? তাই না? তার মানে এটা স্থির আছে নাকি নাই, এটা দেখার জন্য তোমার আরেকটা প্রসঙ্গ কাঠামো লাগবে। কারণ তুমি এই জিনিসটাকে তখনই স্থির বলতে পারো যখন তোমার আরেকটা পরম প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে এটা স্থির থাকবে, তাই না? তখনই তুমি স্থির বলতে পারবে। তার মানে আমরা একটা কাঠামো কি অবস্থায় আছে, মানে যার চোখ দিয়ে দেখতেছি, সে আসলে গতিশীল নাকি স্থির, এই জিনিসটা দেখার জন্য কি লাগবে? আরেকটা প্রসঙ্গ কাঠামো লাগবে, তাই না? আরেকজনের চোখ লাগবে। মনে করো আমার চোখ দিয়ে আমি দেখতেছি এই গাড়িটা একটা এত এত বেগে যাচ্ছে, তার মানে এই গাড়ির বেগটা আমার সাপেক্ষে আমি দেখছি। বাট আমি যে বেগটা দেখলাম সেটা কি পরম বেগ নাকি আপেক্ষিক বেগ, এটা দেখার জন্য আমি স্থির আছি কিনা এটাকে আরেকজন বলতে হবে যে আমি স্থির আছি কিনা। সো আমি স্থির আছি কিনা এটাকে আমি বলতে পারবো? আমি কখনোই বলতে পারি না আমি স্থির আছি কিনা। সো আমাকে আরেকজন দেখা লাগবে। আরেকটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আমি যদি স্থির হই তাইলে আমি স্থির, তখন আমি যেটা দেখছি সেটা আসলে একটা পরম গতি দেখছি। বুঝতে পারছো কনফিউশনটা? তার মানে আমাদের একটা প্রসঙ্গ কাঠামো স্থির আছে নাকি নাই, এটা দেখার জন্য আমার কি লাগবে বলতো? আরেকটা ফ্রেম অফ রেফারেন্স লাগবে বা আরেকটা চোখ লাগবে। আরেকটা, যেই চোখ দিয়ে আমরা আসলে কি দেখবো বলতো? যে এই কাঠামোটা এটা কি গতিশীল নাকি আসলে স্থির, এটা কি গতিশীল নাকি আসলে স্থির। বুঝছো? তার মানে আরেকটা প্রসঙ্গ কাঠামো দিয়ে আমরা আসলে একটা প্রসঙ্গ কাঠামোকে দেখতে পারি যে আমার প্রসঙ্গ কাঠামোটা আসলে গতিশীল নাকি স্থির। বুঝতে পারছো? এখন জড় প্রসঙ্গ কাঠামো কি? জড় প্রসঙ্গ কাঠামো হচ্ছে যে এই যে মনে করো, এটা মনে করো ক প্রসঙ্গ কাঠামো, এটার চোখ দিয়ে তুমি দেখতেছো এই খ প্রসঙ্গ কাঠামোকে। সো এই খ প্রসঙ্গ কাঠামোটা, আজকের ক্লাসে ম্যাথ করাবেন না? ম্যাথ করাবো, একটু ওয়েট করো। শুরুর দিকে জিনিসপত্রগুলো তো এইরকমই আলোচনার অধ্যায়, আস্তে আস্তে আমরা অ্যাডভান্স জিনিসপত্রে ঢুকবো। আর দেখো এই যে খ যে প্রসঙ্গ কাঠামোটা, এটাকে চিন্তা করো একটা পাখির মতো। সো এই প্রসঙ্গ কাঠামোটার সাপেক্ষে বা এর চোখ দিয়ে তুমি যদি দেখো যে এই প্রসঙ্গ কাঠামোটা বা এর চোখটা স্থির আছে অথবা একটা সমবেগে দৌড়াচ্ছে, একটা সমবেগে আগাচ্ছে, তাইলে তুমি এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে এই খ কাঠামোটাকে বলতে পারবা জড় প্রসঙ্গ কাঠামো।
আর অজড় প্রসঙ্গ কাঠামো কোনটা? অজড় প্রসঙ্গ কাঠামো হচ্ছে যে আমার একটা প্রসঙ্গ কাঠামো এই ক এর সাপেক্ষে যখন এই খ প্রসঙ্গ কাঠামোটা স্থির থাকবে না, সমবেগেও যাবে না, সে একটা ত্বরণ নিয়ে আগাবে, তখন আমরা এই কাঠামোর সাপেক্ষে এই খ কাঠামোকে বলতে পারবো কি বলতো? অজড় প্রসঙ্গ কাঠামো। একটু যদি চিন্তা করো তোমরা কিন্তু এই খ কাঠামোর চোখ দিয়ে যদি এই ক কাঠামোকে দেখতা, দেখো একটা বাস যদি এ ত্বরণে আগায়, বাস থেকে যদি জানালার সাইড দিয়ে তুমি গাছগুলাকে দেখো, গাছগুলাও পিছনের দিকে এ ত্বরণে আগাবে। তোমার বাস সামনের দিকে এ ত্বরণে আগাইলে গাছগুলা পিছনের দিকে এ ত্বরণে আগাবে। তার মানে তোমার এই গাড়ির চোখ দিয়ে যদি এই গাড়িটাকে দেখো বা এই প্রসঙ্গ কাঠামোর চোখ দিয়ে যদি এইটাকে দেখো, তখন তুমি দেখবা যে এটা এ ত্বরণে পিছনের দিকে যাচ্ছে। কাইন্ড অফ তখন এই কাঠামোর সাপেক্ষে এই কাঠামো একটা অজড় প্রসঙ্গ কাঠামো। তার মানে সবকিছু আসলে আপেক্ষিক। এই জায়গাতে পরম বলতে কিছু নাই যে তোমার এক্স্যাক্টলি বলবা যে কোন কাঠামোটা আসলে অজড়, এরকম বলা যাবে না। ব্যাপারটা হচ্ছে এইরকম যে তোমার একটা কাঠামোর চোখ দিয়ে তুমি আপেক্ষিকভাবে দেখতেছো, যে এই কাঠামোর চোখ দিয়ে আমি এই কাঠামোটাকে জাজ করতেছি, তুমি জাজ করতেছো এইটাকে। আমি নিজে কি এগুলো দেখার দরকার নাই, মানে আমি নিজে কি, আমি ডোন্ট কেয়ার, আমি আরেকজনকে জাজ করব। আমার চোখ দিয়ে আমি একে জাজ করতেছি, আমি দেখলাম যে আমার সাপেক্ষে সে স্থির আছে অথবা সে সমবেগে দৌড়াচ্ছে, তাইলে আমরা এই কাঠামোটাকে, এই 2 নাম্বার কাঠামোটাকে বলতে পারবো জাজ করে আমি বললাম সে আসলে একটা জড় প্রসঙ্গ কাঠামো। আর আমার সাপেক্ষে আমি তাকে যখন জাজ করতেছি তখন আমি দেখলাম সে আসলে একটা ত্বরণে দৌড়াচ্ছে, তখন সেটাকে বলবো কি? একটা অজড় প্রসঙ্গ কাঠামো। বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো? তার মানে ডেফিনিশনটা কি দিবা পরীক্ষা হলে যদি আসে, কানের মধ্যে কি ডেফিনেশনটা বাজবে? আমি চাচ্ছি একদম ডেফিনেশন থেকে শুরু করে ক খ গ ঘ সবগুলাই যেন তোমাদের ক্লিয়ার হয়ে যায়, পরীক্ষা হলে যেন একদম নিজে থেকে লিখতে পারো। তাহলে জড় প্রসঙ্গ কাঠামোর ডেফিনেশনটা কি দিবা? যদি কোনো একটা কাঠামো অপর একটা কাঠামোর সাপেক্ষে স্থির অবস্থায় থাকে বা ধ্রুববেগে গতিশীল হয়, তাহলে ওই কাঠামোকে আমরা বলতে পারবো একটা জড় প্রসঙ্গ কাঠামো। অজড় কাঠামোর সংজ্ঞা কি দিবা? যদি কোনো একটা কাঠামো অন্য একটা কাঠামোর সাপেক্ষে একটা ত্বরণে গতিশীল হয়, দেখো যদি কোনো একটা কাঠামো অন্য একটা কাঠামোর সাপেক্ষে, দেখো এইটার চোখ দিয়ে মাপতেছি, যদি কোনো একটা কাঠামো অন্য একটা কাঠামোর সাপেক্ষে একটা ত্বরণে তাড়িত হয়, তখন আমরা এই কাঠামোটাকে বলতে পারবো একটা অজড় প্রসঙ্গ কাঠামো। ক্লিয়ার? সবার ডেফিনেশনটা কি পরীক্ষা হলে নিজে থেকে লিখতে পারবা মুখস্থ না করে? তাইলে আমরা আস্তে আস্তে এখন ম্যাথের দিকে চলে যাব। লিখতে পারবা? ঠিক আছে, আশা করি সবাই লিখতে পারবা। ডান। তাহলে সবাই আমাকে একটু চ্যাট বক্সে একটা ডান লিখো। ক্লিয়ার সবাই? তাহলে সবাই আমাকে একটা ক্লিয়ার লিখো বা ডান লিখো সবাই। ঠিক আছে, ডান ডান ডান। তাহলে আমরা আস্তে আস্তে ম্যাথের দিকে যাই। সো আমরা প্রথমেই যেই জিনিসটা দেখব সেটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দূরত্ব আর সরণ। এটা তোমরা ছোটবেলা থেকে জানো, দূরত্ব এবং সরণ। এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে আসলে দূরত্ব কি জিনিস আর সরণ কি জিনিস। বুঝছো? দূরত্ব কি জিনিস, সরণ কি জিনিস। ওকে, এটা তোমরা অ্যাসিতেও পড়ছো। তোমরা প্রথম অধ্যায়ে তোমাদের পড়ায় আসছি এই দূরত্ব কি রাশি? দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি, স্কেলার রাশি। আর এই সরণ কি জিনিস? সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, ভেক্টর রাশি। বুঝতে পারছো? সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। একটা বাংলায় লিখলাম, একটা ইংলিশে লিখলাম, এটাই সায়েন্স। ঠিক আছে? সো একটা ভেক্টর রাশি, একটা স্কেলার রাশি। এখন সহজে মনে রাখবা কেমনে? সহজে কেমনে মনে রাখবা? সহজের প্রথম অক্ষর স, আবার সরণের প্রথম অক্ষর স, তার মানে এটা সহজ। সরণ মানে সরাসরি, দন্তেশ দন্তেশ, সরণ মানে সরাসরি, সরণ মানে সরাসরি। তার মানে তুমি একটা কোনো একটা পয়েন্ট থেকে কোনো একটা পয়েন্টে গেলা, সরাসরি যে দূরত্ব সেটাকে বলা হয় সরণ। আর তুমি মনে করো ঘুইরা টুইরা গেলা, তো অ্যাকচুয়াল যে রাস্তাটা গেছো সেটা হচ্ছে দূরত্ব। মনে করো ছেলেরা রিলেট করতে পারবা, স্কুলে থাকতে যে জিনিসটা হয়, মনে করো ক্লাসের টিচারের পড়া তোমার ভালো লাগতেছে না, সো এটা তোমার ক্লাসরুম। সো টিচারকে বললা যে ওয়াশরুমে যাবা, সো তুমি গেলা ওয়াশরুমে, ওয়াশরুমের রাস্তা হচ্ছে এটা। সো নর্মাল এভারেজ স্টুডেন্টরা কি করে বা মেয়েরা কি করে? সোজা যায় সোজা আসে। বাট ছেলেরা কি করবে জানো? আরো যদি 2 বন্ধু একসাথে বের হয়, এমনি এই দিক দিয়ে ঘুইরা 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 যাবে, তারপর আবার ঘুরে 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 আসবে। বুঝছো? সো এইটা হচ্ছে তুমি যেই দূরত্বটা অতিক্রম করছো সেটা হচ্ছে তোমার দূরত্ব। এই যে দূরত্ব কোনটুক, এইটুক হচ্ছে তোমার দূরত্ব। যেই রাস্তাটা তুমি অ্যাকচুয়ালি গেছো, অ্যাকচুয়াল যে রাস্তাটা তুমি গেছো সেটা হচ্ছে তোমার দূরত্ব। আর সরণটা তাইলে কোনটুক? সরণটা তাইলে হচ্ছে তোমার সরাসরি দূরত্ব। এই যে
তোমার আদি বিন্দু আর শেষ বিন্দুর মধ্যে সরাসরি দূরত্ব। যেহেতু এখানে ডিরেকশনটা স্পেসিফাইড যে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে তুমি যাচ্ছ, এই কারণে এটা একটা ভেক্টর রাশি। তার মানে দূরত্বটা কি? দূরত্বটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল ডিস্টেন্স, অ্যাকচুয়ালি কতটুকু যাচ্ছ। আর এই সরণটা কি? সরণটা হচ্ছে সরাসরি সোজা স্ট্রেট লাইনে সরাসরি দূরত্ব। ঠিক আছে, ক্লিয়ার? সবাই বুঝছো? তাইলে আমাকে বলো যে তুমি একটা বাজার থেকে বাড়িতে গেলা, বাজার থেকে বাড়িতে গেলা 10 কিলোমিটার দূরে, এটা মনে করো বাজার, এটা হচ্ছে তোমার বাড়ি। বাজার থেকে বাড়ি গেলা 10 কিলোমিটার দূরে, আবার বাড়ি থেকে বাজারে আসলা 10 মিনিট ব্যাক করে। তাইলে বলো তোমার দূরত্ব কত, সরণ কত? তোমার অতিক্রান্ত দূরত্ব কত বলো তো, আর সরণ কত? অতিক্রান্ত দূরত্ব কত আর সরণ কত বলো তো? ভাই স্কুলের সময়টা মনে করাইয়া দিলেন। হ্যাঁ ঠিক আছে, বলো দূরত্ব কত, সরণ কত? আমাকে বলো দূরত্ব কত, সরণ কত? দূরত্ব কত আর সরণ কত বলো তো? দূরত্ব হচ্ছে এই জায়গাতে 20 কিলোমিটার, কারণ অ্যাকচুয়ালি তুমি 10 কিলোমিটার গেছো, 10 কিলোমিটার ব্যাক করছো, তার মানে দূরত্ব 20 কিলোমিটার। সরণটা হবে 0, কারণ তুমি যেই পয়েন্ট থেকে স্টার্ট করছিলা এন্ড করছো সেই পয়েন্টে। তার মানে স্টার্টিং আর এন্ডিং পয়েন্ট একই, দ্যাট মিনস সরণটা হচ্ছে 0 কিলোমিটার বা 0 মিটার। বুঝতে পারছো সবাই? সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো এই এক্সাম্পলটা? এখন যদি আমি তোমাকে এইরকম না বলতাম, যে মনে করো যে তোমার কাছে আরেকটা এক্সাম্পল আমি বলি, যে তুমি 10 কিলোমিটার বাজার থেকে বাড়িতে গেছো, 5 কিলোমিটার ব্যাক করছো, এখন বলো দূরত্ব কত, সরণ কত? আমাকে ডিরেক্টলি তোমরা বলো। 5 কিলোমিটার ব্যাক করছো, দূরত্ব কত, সরণ কত? তোমাদের উত্তর চাই আমি, যারা যারা লাইভে আছো তোমাদের উত্তর আমি চাই। দূরত্ব কত, সরণ কত? সবাই এই জিনিসটা পারো অলরেডি, এগুলো বেসিক জিনিস এসএসসিতে পড়া। সরণ হচ্ছে 5, কারণ আদি পয়েন্ট এবং শেষ পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব কত? 5। 10 গেছো, 5 ব্যাক করছো, তার মানে 5 বাকি আছে, তার মানে সরণটা আসলে 5 কিলোমিটার আর দূরত্বটা হচ্ছে 15 কিলোমিটার। সো এই জিনিসগুলো আশা করি কারো কোনো সমস্যা নাই। বাট মাঝে মধ্যে আমাদের এই সার্কুলার গতির বা বৃত্তাকার গতির ক্ষেত্রে এই জিনিসগুলো পরিমাপ করতে হয়। মনে করো তুমি একটা বৃত্তের এখান থেকে চলা শুরু করছো, সবাই এটা উত্তর করবে আমার আগে। এই বৃত্তের ব্যাসার্ধ মনে করো 1 মিটার, এই বৃত্তের এখান থেকে চলা শুরু করছো, এখান থেকে তুমি একটা অর্ধবৃত্ত ট্রাভেল করছো। কি অর্ধবৃত্ত? না, মূলত 1/4 একটা পিৎজার একটা স্লাইস। সো এতটুকু তুমি ট্রাভেল করছো, তোমার এটা আদি পয়েন্ট, এটা হচ্ছে শেষ পয়েন্ট। তাইলে বলো তোমার দূরত্ব কত আর সরণ কত? আমাকে বলো দূরত্ব কত, সরণ কত? সবাই দূরত্ব কত? তুমি অ্যাকচুয়ালি যেই রাস্তাটা গেছো সেটাই তোমার দূরত্ব, এই যে এই রাস্তাটাই তোমার দূরত্ব। তাহলে দূরত্ব কত হবে এই জায়গাতে? দূরত্ব কত হবে? তোমার দূরত্ব হবে হচ্ছে তুমি অ্যাকচুয়ালি গেছো কতটুকু? পরিধির 4/1 দেখো 4/1 গেছো, তাহলে পরিধি কত? 2πr, 2πr এর 4/1 মানে /4, এতটুকু তুমি গেছো। 2 × π × r এর ভ্যালু, ব্যাসার্ধের ভ্যালু 1 মিটার, /4, তার মানে π/2 পরিমাণ হচ্ছে তোমার কি বলতো? দূরত্ব। π/2 হচ্ছে তোমার কি? দূরত্ব, 1.57 বা এরকম কিছু একটা। আর সরণটা কত? সরণটা হচ্ছে সরাসরি দূরত্ব, এই যে দেখো এখান থেকে এইটুকুর সরাসরি দূরত্ব হচ্ছে তোমার সরণ। তাহলে সরাসরি দূরত্বটা পরিমাপ করো। এটা একটা কি? সমকোণী ত্রিভুজ, ভূমি, লম্ব, অতিভুজ। তাইলে অতিভুজের দৈর্ঘ্যটা কি হবে? ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, দ্যাট মিনস √2। বুঝতে পারছো? √2টা হয়ে যাবে তোমার সরণ। ক্লিয়ার? সরণ 1 মিটার হবে না, √2 হবে। ঠিক আছে, ভেরি গুড। তাইলে এটা যদি তুমি বুঝে ফেলো, তাহলে এটাকেই আরেকটু যদি আমি অ্যাডভান্স করে দিই, যে এখন আমরা কি করব? এখন আমরা 4/1 ঘুরি নেই। আমি মনে করলাম এই এ বিন্দু থেকে স্টার্ট করে আমি গেলাম হচ্ছে এই বি বিন্দুতে। ওকে, এখানে ডিগ্রি কত? 30 ডিগ্রি কোণ, 30 ডিগ্রি কোণ। এই বিন্দু থেকে এই বি বিন্দুতে গেছি 30 ডিগ্রি কোণে, এই বিন্দু থেকে এই বি বিন্দুতে গেছি 30 ডিগ্রি কোণে। ঠিক আছে, এই বিন্দু থেকে বি বিন্দুতে গেছি 30 ডিগ্রি কোণে। এখন তোমার সরণ কত আর দূরত্ব কত ক্যালকুলেট করো। দেখো দূরত্ব আসলে কোনটা? দূরত্ব আসলে তুমি অ্যাকচুয়ালি যেটা গেছো, এই যে এই পিঙ্কটা হচ্ছে তোমার দূরত্ব, তাই না? এই আরেকটা হচ্ছে তোমার দূরত্ব। এখন এটা তুমি বিভিন্নভাবে করতে পারো। এক, তুমি আসলে পরিধির সূত্র দিয়ে করতে পারো, বা S = r θ। ছোটবেলায় পড়ছো না যে বৃত্তকলার দৈর্ঘ্য = r θ, যে ব্যাসার্ধ আর কত ডিগ্রি কোণ সেটা দিয়ে গুণ করলে পেয়ে যাও, মানে আছে ছোটবেলায় পড়ছো। অথবা তুমি চিন্তা করতে পারো যে পুরো পরিধিটা আসলে 2πr, এটা হচ্ছে পুরো পরিধি। পুরো পরিধি কত ডিগ্রিতে হয়? 360 ডিগ্রিতে।
তার মানে 360 ডিগ্রিতে হয় হচ্ছে 2πr, তাহলে 1 ডিগ্রিতে হয় হচ্ছে 2πr বাই 360, তাহলে 30 ডিগ্রিতে কত হয় ইন্টু 30 ডিগ্রি, বুঝছো? তার মানে 30 বাই 360 কত আসে তোমার, আসে হচ্ছে 3 12 36 12, তার মানে এই জায়গাতে আসবে তোমার হচ্ছে পাই বাই 6 এরকম আসে তোমার, আর এর ভ্যালু তো 1 মিটার, সো পাই/6 মিটার, এতটুকুই হচ্ছে তোমার কি, এতটুকুই হচ্ছে তোমার দূরত্ব। বোঝা গেল সবার? সবাই বুঝতে পারছো? এটা কিন্তু একটু কঠিন, সবাই বুঝতে পারছো? ঠিক আছে, এখন তোমাকে যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে এর সরাসরি দূরত্বটা, মানে সরণটা কি, সরণটা হচ্ছে সরাসরি দূরত্বটা, এই যে এই সরাসরি দূরত্বটা, এই সরাসরি দূরত্বটা তোমাকে বের করতে হবে। সরাসরি দূরত্বটা আসলে কত? সরাসরি দূরত্বের ক্ষেত্রে তুমি এখানে কি পাইছো, তুমি এখানে পাইলা হলো একটা ত্রিভুজ, তাই না? এরকম একটা ত্রিভুজ পাইছো, এটা হচ্ছে 1 মিটার, এখানে আরেকটা ত্রিভুজ পাইছো সেটা হচ্ছে 1 মিটার, এইটা হচ্ছে তোমার আননোন, এটা তুমি বের করতে চাও। তাইলে এই ত্রিভুজটা কি একটা সমদ্বিবাহু ত্রিভুজ না বলো তো? একটা সমদ্বিবাহু ত্রিভুজ না? একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ইয়েস। দুই বাহু তো সমান, কারণ দুইটাই তো ব্যাসার্ধ ছিল, এই যে এটাও ব্যাসার্ধ ছিল, এটাও ব্যাসার্ধ ছিল, এটা সমদ্বিবাহু ত্রিভুজ, একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাইলে এই সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্যটা তোমার বের করা লাগবে, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্যটা বের করা লাগবে, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্যটা বের করা লাগবে। কজের ফর্মুলা দিয়ে বের করতে পারবা, তোমরা এটা ত্রিকোণমিতিতে পড়ছো, রাইট? যে দুইটা বাহু আর একটা কোণ দেওয়া থাকলে কি দিয়ে বের করবা বলো তো? ত্রিকোণমিতিতে একটা ফর্মুলা পড়ছো, কজ আলফার, তাই না? এ স্কোয়ার বি স্কোয়ার এরকম কিছু একটা ছিল, মাইনাস সি স্কোয়ার এরকম কিছু একটা ছিল, মনে পড়ছে সবার? মনে পড়ছে? ঠিক আছে, সো ওটা দিয়ে করবা, আমার আসলে সূত্রটা মনে নাই, সো এইটুকু হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, এইটুকু হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, বুঝলা? সো এত কঠিন তো জীবনে কোথাও দিবে না। সো আশা করি এতটুকু বুঝছো, এই দুইটা টাইপ বুঝছো যে আসলে সরণ দূরত্বের মধ্যে তোমার আসলে কোনো পার্থক্য হবে না। এখন আমাদের অ্যাডমিশন টেস্টে মাঝে মধ্যে এরকম একটা প্রশ্ন দেয়, কি প্রশ্ন দেয়? সবসময় মনে রাখবা আমাদের নর্থ সাউথ হচ্ছে এরকম ভাবে তুমি আঁকাবা, এইদিকে আঁকাবা হচ্ছে পূর্ব, এইদিকে আঁকাবা পশ্চিম, এদিকে আঁকাবা হচ্ছে উত্তর, এদিকে আঁকাবা হচ্ছে দক্ষিণ, নর্থ সাউথ। মাঝে মধ্যে অ্যাডমিশন এরকম প্রশ্ন দেয়, কি প্রশ্ন দেয়? যে তুমি বাসা থেকে বের হয়ে প্রথমে পূর্ব দিকে গেছো 10 মিটার, প্রথমে কি গেছো? পূর্ব দিকে গেছো 10 মিটার, তোমাকে বলে যে প্রথমে পূর্ব দিকে গেছো 10 মিটার, তারপর উত্তর দিকে গেছো 4 মিটার, উত্তর দিকে গেছো 4 মিটার বা 6 মিটার, তারপর তুমি পশ্চিম দিকে গেছো 2 মিটার, পশ্চিম দিকে গেছো 2 মিটার, তারপর তুমি আসলে দক্ষিণ দিয়ে গেছো 3 মিটার, দক্ষিণ দিয়ে গেছো 3 মিটার, তাহলে তোমার দূরত্ব আর সরণ কত? এরকম প্রশ্ন জাহাঙ্গীরনগরে আসে, তারপর তোমার আরো কয়েকটা ভার্সিটিতে আসে যেগুলো তোমার হচ্ছে একটু সহজ সহজ প্রশ্নে পরীক্ষা হয়। তাহলে এখানে দূরত্ব কত? তুমি অ্যাকচুয়ালি গেছো কত? 10 8 6 16, 16 8 2 18, 18 3 21, তাহলে তোমার দূরত্বটা কত বলো তো? দূরত্বটা হচ্ছে 21 মিটার, দূরত্বটা হচ্ছে 21 মিটার, খুবই সহজ। তাইলে সরণটা কত? সরণটা তো ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের সরাসরি দূরত্ব, এই যে এতটুক হচ্ছে তোমার সরণ, এতটুক হচ্ছে তোমার সরণ, এতটুক হচ্ছে তোমার সরণ। তাইলে একটু দেখো তো, তুমি 10 মিটার গেছিলা, 2 মিটার ব্যাক করছো, পরে আছে কতটুকু? পরে আছে 6 মিটার, না 10-এর থেকে 2 ব্যাক করলে কত থাকে? 8 মিটার থাকে। তুমি 6 মিটার গেছিলা, 3 মিটার ব্যাক করছো, পরে আছে কতটুকু? 3 মিটার। এখন দেখো এখানে একটা পিথাগোরাস হয়ে গেছে, তার মানে তোমার সরণটা হয়ে যাবে হচ্ছে √3² + 8², যেটা আসে সেটাই তোমার উত্তর। বলো পারবা কিনা? ইজি। তাইলে আমরা গতির যে ডেফিনেশন বা গতির যে ইকুয়েশনগুলো সেগুলো ডিরাইভ করতে চলে যাব, বা ওইগুলার ম্যাথড টাইপের চলে যাব, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, ক্লিয়ার সবাই? এখন গতি আসলে কাকে বলে, বুঝছো? গতি আসলে কাকে বলে, বা কোনো বস্তুর বেগকে তুমি কিভাবে ডিফাইন করবা? আমরা ছোটবেলায় একটা ডেফিনেশন পড়ছিলাম, কি ডেফিনেশন পড়ছিলাম বলো তো? একটা ডেফিনেশন পড়ছিলাম, মনে আছে? যে কোনো বস্তু, এটা ছোটবেলার ডেফিনেশন লিখতেছি, একক সময়ে যে দূরত্ব বা সরণ, তুমি যদি দূরত্ব লেখো তাহলে বলতে হবে সেটাকে দ্রুতি, তুমি যদি সরণ বলো তাহলে সেটাকে বলতে হবে বেগ। দেখো এই দ্রুতির সাথে দূরত্বের সম্পর্ক, মানে দূরত্বের পরিবর্তনের হারকে আমরা বলি দ্রুতি, তার মানে এই দ্রুতিটা একটা স্কেলার রাশি, আর বেগ সরণের পরিবর্তনের হারকে বলা হয় বেগ, এই বেগটা হচ্ছে একটা ভেক্টর রাশি। তার মানে তুমি যদি এই জায়গাতে ডেফিনেশনটায় দ্রুতি লেখো, মানে দূরত্ব লেখো, তাহলে তোমাকে বলতে হবে দূরত্ব, আর দ্রুতির বলতে হবে, তুমি যদি এখানে বলো সরণ,
তুমি যদি এখানে বলো সরণ, তাহলে তোমাকে বলতে হবে বেগ। কোনো বস্তু একক সময়ে যে সরণ অতিক্রম করে তাকে বেগ বলে, বুঝতে পারছো? এটা তোমার ছোটবেলার ডেফিনেশন ছিল যে কোনো বস্তু একক সময়ে, আজকে ক্লাসের লেন্থ কত হতে পারে, আর 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট। আজকে ক্লাসে আমরা মূলত এই গতির ডেফিনেশনটা থেকে গতি জিনিসটা আইডেন্টিফাই করে তাইলেই শেষ করব। গতি জিনিসটা পর্যন্ত আইডেন্টিফাই করতে দাও, মানে ডেফিনেশনটা থেকে ইকুয়েশনটা আনতে দাও। এটা আমরা ছোটবেলায় পড়ছিলাম। কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় দ্রুতি, আর কোনো বস্তু একক সময়ে যে সরণ অতিক্রম করে তাকে বলা হয় বেগ। এই ডেফিনেশন সবাই পড়ছো। এখন মনে করো তোমার একটা গাড়ি যাচ্ছে, গাড়ি কোন দিকে যাচ্ছে? গাড়ি মনে করো এই রাস্তায় যাচ্ছে, আমি বললাম, আমি কি করলাম, আমি হচ্ছে একটা মিটার নিলাম, ওই যে পুলিশের মাপার যন্ত্রগুলো নিলাম। আমি এখান থেকে এইটুকু পর্যন্ত যেতে কতটুকু সময় লাগে আমি দেখতেছি যে গাড়িটা যে যাচ্ছে সেই গাড়িটা এখান থেকে এই জায়গাতে যাইতে কতটুকু সময় নিচ্ছে। তার মানে এইটুকু দূরত্বের পার্থক্যকে আমি কি বলবো বলতো? ডেল এস বলবো। দেখো ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি আসলে, ব্যাপারটা খুবই সুন্দর, যে তুমি আসলে যদি চিন্তা করো যে এটাই আসলে তোমার রেফারেন্স পয়েন্ট দূরত্ব পরিমাপের, তার মানে তোমার এটা 0 মিটার, মানে একদম অরিজিন মূল বিন্দু, তাহলে এই পয়েন্টের দূরত্বটাকে তুমি বলতে পারবা যে 10 মিটার। তাহলে বলতে পারবা যে এতটুকু দূরত্ব কত মিটার, এতটুকু দূরত্বের পার্থক্য বা কতটুকু দূরত্ব গেছে, কতটুকু সরণ গেছে, 10 মিটার দূরত্ব বস্তুটা গেছে। বাট তোমার রেফারেন্স পয়েন্টটা যদি এই জায়গাতে না হয়, মনে করো যে তোমার রেফারেন্স পয়েন্টটা এই লাইন বরাবর অসীমে আছে, কই আছে? এই লাইন বরাবর অসীমে আছে। মনে করো এই পাশে কোনো একটা বিন্দুতে আছে তোমার রেফারেন্স পয়েন্টটা, তুমি জানো না এই পাশে কোনো একটা বিন্দুতে তোমার রেফারেন্স পয়েন্টটা আছে, তুমি জানো না কোথায় আছে। তাইলে তুমি কি বলতে পারবা যে আসলে 10 মিটার যদি গাড়িটা আগায় এখান থেকে, তাহলে এটাকে কি 10 বলতে পারবা? 10 বলতে পারবা না, তাই না? 10 বলতে পারবা না। হ্যাঁ, অধ্যায়ের ডাউট সমাধান করে দিবেন না? হ্যাঁ, প্রথম অধ্যায়ের ডাউটগুলো তুমি দিয়ে, প্রথম অধ্যায় তো একদম ছোট অধ্যায়, ওটার কিসের ডাউট? ওটা তুমি গতিবিদ্যা অধ্যায়ের ডাউট সলভে দিয়ে দিবা। আচ্ছা, তাইলে আমরা ডিরেক্টলি কিন্তু এখন এই যদি 10 মিটার আগায়, মনে করো এখান থেকে এইটুকু যদি 10 মিটার হয়, এটাকে 10 মিটার বলতে পারবো না, রাইট? এটাকে 10 মিটার বলতে পারবো না, কারণ আমাদের এখন অরিজিনটা এটা বা মূল বিন্দুটা এটা আমাদের মূল বিন্দু। সো আমরা এখন পরিমাপ করলাম আসলে যে এই বিন্দু থেকে সে যাত্রা শুরু করছে, তার মানে এই পয়েন্টের যে দূরত্বটা সেটা মনে করো S1 দূরত্ব, সে গেল হচ্ছে এই পয়েন্ট পর্যন্ত, সেটা হচ্ছে S2 পর্যন্ত। মনে করো সে 10 মিটার থেকে শুরু করছে, গেছে হচ্ছে 100 মিটার পর্যন্ত। তাইলে বলো তো সে ট্রাভেল করছে কতটুকু, সে গেছে কতটুকু, অ্যাকচুয়ালি কতটুকু গেছে? 10 থেকে গণা শুরু করছো, 100 টাকায় গেছো, তার মানে 90 টাকা তুমি বাড়ছে। তোমার ক্যাশ ছিল 10 টাকা, এখন বাড়ছে, বাইরে হয়ে গেছে 100 টাকা, তাহলে তুমি গেছো কতটুকু, মানে এতটুকু জায়গাতে গেছো কতটুকু? 90। ইয়েস, বোঝা গেল? তার মানে মনে করো ইনফিনিটিতে একটা অরিজিন আছে, তোমার এই স্টার্টিং পয়েন্টটা S1, এন্ডিং পয়েন্টটা S2, তাহলে তুমি কতটুকু ডিস্টেন্স গেছো? তুমি আসলে এই যে এইটুকু ডিস্টেন্স তুমি গেছো, কতটুকু ডিস্টেন্স গেছো? এই যে এইটুকু ডিস্টেন্স গেছো। এইটুকু ডিস্টেন্স তাহলে তুমি ম্যাথমেটিক্যালি কেমনে মেজার করবা? S2 - S1 এটা দিয়ে মেজার করবা, তাই না? বলো তো যে আমার এখন কত টাকা আছে, আগে কত টাকা ছিল, এইটুকুই তো আমার পার্থক্য, বা আমি এখন কতটুকু গেছি, কতটুকু আগাইছি। সো এটাকে আমরা আসলে এইভাবে বলি যে ডেল এস, বুঝছো? এটাকে আমরা আসলে এইভাবে বলি যে ডেল এস বা সরণের পরিবর্তন, যে আমার ক্যালকুলেশনের সময় সরণের পরিবর্তনটা কতটুকু হয়েছে, এটাকে বলা হয় সরণের পরিবর্তন। আমি ক্যালকুলেট করলাম কতটুকু সময়ে পরিবর্তন হয়েছে, কতটুকু সময়ে আমি এটা পরিমাপ করলাম, মনে করো আমি ঘড়ি দেখে এটা জানি। তাইলে এখন কি আমি ঐকিক নামে বলতে পারবো না যে আমার এই ডেলটি পরিমাণ সরণ ঘটছে, এই ডেলটি পরিমাণ সময়ে সরণ ঘটছে, কতটুকু সরণ ঘটছে? এই ডেল এস পরিমাণ, এতটুকু পরিমাণ সরণের পরিবর্তন ঘটছে বা সরণ ঘটছে, আমরা বলতে পারবো এতটুকু সময় এতটুকু সরণ ঘটছে। তাহলে আমার দরকার একক সময়ে কতটুকু সরণ ঘটছে বা 1 সেকেন্ডে কতটুকু সরণ ঘটছে। তাহলে 1 সেকেন্ডে কতটুকু সরণ ঘটছে বলতো? সরণের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন। এটাকেই তো আমার ডেফিনেশন অনুযায়ী আমি কি বলি বলতো? এটাকেই তো আমি ডেফিনেশন অনুযায়ী বলি বেগ। এটাকেই তো আমি ডেফিনেশন অনুযায়ী বলি হচ্ছে কি বলতো? বেগ বলি। বেগকে কি দিয়ে প্রকাশ করা হয়?
বেগকে ভি দিয়ে প্রকাশ করা হয়। এটা কিন্তু ডেফিনেশন অনুসারে কি বলি বলতো, বেগ বলি। আমি তোমাদের চেষ্টা করবো সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে, বেস্ট ওয়েতে পড়াইতে, সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে তুমি যেন জিনিসটাকে ইমাজিন করতে পারো। বলো, বুঝতে পারছো যে তাইলে একক সময় কতটুকু দূরত্ব অতিক্রম করবে? ডেল এস বাই ডেল টি, এতটুকু দূরত্বই অতিক্রম করবে। এটাকেই তোমাকে বলা হয় বেগ, বা এক সেকেন্ডে কতটুকু অতিক্রম দূরত্ব বা সরণ, সেটাই হচ্ছে তোমার বেগ। বলো, বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো? বুঝতে পারলা? ঠিক আছে। এখন এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হইলো, একটু খেয়াল করো জিনিসটাকে, তোমাকে একটু ভিজুয়ালাইজ করে ইমাজিনেশন দিয়ে জিনিসটাকে দেখাই। একটু চিন্তা করো। মনে করো গাড়িটা চালাচ্ছে, কে চালাচ্ছে জানো? গাড়িটা চালাচ্ছে হলো নতুন আবেগে গাড়ি কিনা লোক, বুঝছো? নতুন আবেগে গাড়ি কিনা লোক। সাধারণত 9-10 থাকলে ছেলেরা যে বাইক কিনে তখন আসলে এরকম ভাবে চালায়। কি করে? ভুরুম ভুরুম করে, রাইট? নতুন আবেগে গাড়ি চালালে কেমনে চালায়? ভুরুম ভুরুম করে চালায়। 3 ছবিটা গেলেই দেখতে পারবা। সো ভুরুম ভুরুম করে চালায়। সো যদি এটা মনে করো কোনো সিনিয়র সিটিজেন গাড়িটা চালাইতো, আমি যদি উপরের দিকে চিন্তা করি যে এরকম একটা গ্রাফ আমি আঁকাচ্ছি, উপরের দিকে আমি বলতেছি যে আমার স্পিডটা কত। মনে করো স্পিড আমি এই দিকে বলতেছি আমার স্পিডটা কত, গাড়ির স্পিড। মনে করো গাড়ির মিটারে আমার স্পিডটা দেখাচ্ছে যে 10, 20, 30, 40, 50, এরকম আমার গাড়ির মিটারে আমার স্পিডটা দেখাচ্ছে। এখন একজন সিনিয়র সিটিজেন, তিনি তো খুবই ভালো মানুষ, তিনি সবসময় সেম বেগে গেল, সবসময় তিনি সেম বেগেই আগাইলো। তার মানে তিনি মনে করো এখান থেকে স্টার্টিংও করছিল 30 বেগে, এন্ডিংও করছে 30 বেগে। দেখো, তার শুরুতেও বেগ ছিল 30, এন্ডিংয়েও বেগ 30, একদম সেম ভাবে একদম রিল্যাক্সে গেছে। তাহলে তার ক্ষেত্রে আমাদের এই ফর্মুলাটা কোনো পরিবর্তন ঘটায় না, মানে এই ফর্মুলাটা কোনো ঝামেলা করায় না। কেন? কারণ তিনি এই জায়গাতেও এক সেকেন্ডে যতটুকু দূরত্ব যাচ্ছে বা যতটুকু সরণ যাচ্ছে, এই জায়গাতেও এক সেকেন্ডে ততটুকু দূরত্বই যাচ্ছে। কাইন্ড অফ এটাকে বলতে পারবো আমরা সমবেগ, মানে একই বেগে যাচ্ছে। দ্যাটস ওয়াই একটা নির্দিষ্ট সময় যদি আমি চিন্তা করি, যে কোনো সময়, এইটুকুর ভিতরে যে কোনো সময় যদি আমি চিন্তা করি, তাইলেও বস্তুটা আসলে একই গতিতেই যাচ্ছে, মানে প্রতি সেকেন্ডে আসলে যে কোনো জায়গাতে সে সমান দূরত্বই যাচ্ছে, রাইট? আমার সাথে একমত তুমি? প্রতি সেকেন্ডে আসলে যে কোনো জায়গাতেই তুমি প্রতি সেকেন্ডে ক্যালকুলেট করো, একই দূরত্ব যাচ্ছে। বাট ঝামেলা হইলো যে হচ্ছে মনে করো নতুন আবেগে গাড়ি চালাচ্ছে, বুঝছো? যে হচ্ছে মনে করো এই নতুন আবেগে গাড়ি চালাচ্ছে। সো যে হচ্ছে নতুন আবেগে গাড়ি চালাচ্ছে, সে তো আর এমনি চালাবে না। তার তো আসলে রক্তের মধ্যে কি বেশি বলতো? রক্তের মধ্যে গরম বেশি। সো সে কি করবে? শুরুতেই গাড়িতে উঠছে, মনে করো ছেলে মানুষ 9-10 গাড়ি কিনছে, সামনে মনে করো দেখছে তার কোনো একটা বান্ধবী আসছে, দিবে একটা টান, বুঝছো? ব্রর করে যাবে, মানে এমন ভাবে সে গেছে, এরকম ভাবে তার গতিটা হইলো, বুঝছো? তার মানে তার গতি আসলে সেম না। তার মনে কি চায় সে আসলে নিজেও জানে না। একবার তার গতি 30, আরেকবার তার গতি 40, আরেকবার তার গতি 50, আরেকবার 100-তে তুলে ফেলছে। ভাগ্যিস অ্যাক্সিডেন্ট করে নাই। এরপরে আবার কমাইছে, এরপরে আবার কমাইছে কমাইছে কমাইছে, অনেক কমাই ফেলছে, 20-এ গিয়ে শেষ করছে, বুঝছো? তাইলে এখন যদি আমি জিনিসটাকে দেখি, তুমি যদি এখন দেখো, এক সেকেন্ডে যে সরণ যায় সেটাই আমার কি, সেটাই আমার বেগ বলতেছিলাম, সেটাকেই বেগ বলতেছিলাম। এখন এই যে এই সেকেন্ডটার কথা চিন্তা করো, এই যে এইতম সেকেন্ডটা, এই যে এই সেকেন্ডটার কথা চিন্তা করো, এখানে মনে করো 1 সেকেন্ড, এই 1 সেকেন্ডে তার স্পিডটা অনেক বেশি, 100 প্রায়। তাহলে এই 1 সেকেন্ডে সে যতটুকু দূরত্ব যাবে, এই 1 সেকেন্ডে সে কি ততটুকু দূরত্বই যাবে? ততটুকু দূরত্বই যাবে, বলো তো? ইয়েস। হ্যাঁ, একজন বলছে ভাই আপনিও কি এই কাজ করতে? নেই, আমার বাইক ছিল না ছোটবেলায়, আমি কেমনে এই কাজ করবো? স্কুলে থাকতে আমার কোনো বাইক ছিল না, কলেজে থাকতে আমার কোনো বাইক ছিল না, সো কেমনে আমার এইরকম ভাবো? আচ্ছা, সো আমাকে বলো এই জায়গাতে এখন কমেন্টে উত্তর করো যে এই 1 সেকেন্ডের বেগটা তো অনেক বেশি ছিল, কারণ এই জায়গাতে সে মানে দিছে এক্সেলেটর বাড়ায়। সো এই জায়গাতে বেগ অনেক ছিল, এই জায়গাতে 1 সেকেন্ডে যতটুকু দূরত্ব যায়, এই জায়গাতে 1 সেকেন্ডে কি ততটুকু দূরত্ব যায় নাকি কম যায়? অবশ্যই কম যায়, কারণ এই জায়গাতে বেগ কম। তাইলে তুমি যে হিসাব করলা বেগের রাশিমালাটা এইটা, যে টোটাল দূরত্ব, টোটাল সরণ বাই টোটাল সময়, এটা দিয়ে কি এখন এই প্রত্যেকটা মোমেন্টের বেগ জিনিসটার ইনফরমেশন তুমি আনতে পারতেছো? আনতে পারতেছো না। এটা তো তোমার একটা ধ্রুব মান দিচ্ছে, একটা আসলে অ্যাভারেজ জিনিসপত্র দিচ্ছে যে আসলে তোমার সরণ কতটুকু আর সময় কতটুকু। তাইলে এই জায়গাতে প্রত্যেকটা পয়েন্টে বেগ আসলে সেম না, এক একটা পয়েন্টে বেগ এক একটা। তাইলে আমাকে আসলে এখন কি নির্ণয় করতে হবে?
এক একটা পয়েন্টের মধ্যে এক এক রকমের বেগ নির্ণয় করতে হবে। সো এই বেগটাকে বলা হয় হচ্ছে তাৎক্ষণিক বেগ। এই বেগটাকে কি বলা হয়? এই বেগটাকে বলা হয় তাৎক্ষণিক বেগ। বুঝছো? এই বেগটাকে বলা হয় তাৎক্ষণিক বেগ। এই বেগটাকে বলা হয় তাৎক্ষণিক বেগ। ক্ষণিক বেগ। কেন তাৎক্ষণিক বেগের প্রয়োজন হয়? কারণ আমি তো আর সব সময় বেগ সেম থাকতেছে না, একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বেগ থাকতেছে। সো ওই নির্দিষ্ট সময়ে তাৎক্ষণিক বেগটা আমার বের করা লাগবে। সো এই বেগটাকে বলা হয় তাৎক্ষণিক বেগ বা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। বুঝছো? সো এই তাৎক্ষণিক বেগটা আমার বের করা লাগবে। এখন এটার অ্যাপ্রোচটা কি হবে? আমরা তো বেগ মানে জানি, বেগ মানে হচ্ছে অতিক্রান্ত সরণ বা অতিক্রান্ত সময়, মানে একক সময়ে যে সরণটা যায় সেটাই বেগ। বাট এখানে একটা নির্দিষ্ট মোমেন্টে বেগটা ক্যালকুলেট করতে চাচ্ছি। সো কি করা লাগবে? একটু ইমাজিন করো, জিনিসটাকে খুব সুন্দর করে সহজ করে ইমাজিন করো। আমি যদি সময়ের পার্থক্যটা অনেক ছোট বানায় দিই, দেখো খেয়াল করো, সময়ের পার্থক্যটা মনে করো অনেক ছোট বানায় দিলাম। এই ছোট্ট সময়ে যতটুকু সরণ যাচ্ছে ওই সরণ এবং ওই ছোট্ট সময় দিয়ে যদি ভাগ করি, তাইলে আমি কি এই পয়েন্টের তাৎক্ষণিক বেগ পাবো না? মানে ওই পয়েন্টের বেগটা পাবো না? ব্যাপারটা চিন্তা করো। তুমি জাস্ট চিন্তা করতেছো এখন একটা নির্দিষ্ট পয়েন্টকে নিয়ে, কারণ তুমি তাৎক্ষণিক বেগ নিয়ে কনসার্ন। একটা নির্দিষ্ট সময়ে বেগ কত সেটা নিয়ে তুমি কনসার্ন। তুমি কি করলা? এই ছোট্ট জায়গাটাকে কনসিডার করতেছো। এখন তুমি এখন পুরোটা রাস্তা নিয়ে তুমি কনসার্ন না, তুমি আসলে এই যে এতটুকু রাস্তা নিয়ে কনসার্ন, যে আমার এতটুকু সরণ ঠিক কতটুকু সময়ে গেছি, তাইলে আমি ওই সরণ বাই সময় দিয়া এই পয়েন্টের বেগটা বের করতে পারবো। এই ছোট্ট জায়গাটা নিয়ে তুমি কনসার্ন। তাইলে আমরা কি করতে পারি? যে এখানে ডেল এসটা তো ছিল এই পুরো জায়গাটা, ডেল টিটা ছিল এই পুরোটা যাইতে যে সময়। বাট আমি একটা পার্টিকুলার পয়েন্টের বেগ নির্ণয় করতে হইলে কি পুরোটা জায়গার সরণ আর পুরোটা জায়গার সময় নিব না? আমি এখন কি নিব? এই যে ছোট্ট জায়গাটার মধ্যে কতটুকু সময় যায় সেটা যদি আমি মেজার করতে পারি, তাহলে এই ছোট্ট জায়গার সরণ বা ছোট্ট জায়গার সময় দিয়ে ভাগ করলেই আমি এই ছোট্ট জায়গার মানে এই মোমেন্টে বেগটা কত সেটা আমি পেয়ে যাব। রাইট? তার মানে আমার অ্যাপ্রোচটা কি হইতে পারে? আমি একটা ছোট্ট সময়ের জন্য একটা ছোট্ট ডিস্টেন্সকে পরিমাপ করব। তার মানে আমার এই জায়গাতে একটা লিমিট দিতে হবে। লিমিট, আমার টাইমটা যদি শূন্যের কাছাকাছি হয়, আমার সময়ের পার্থক্যটা যদি শূন্যের কাছাকাছি হয়, এটা কি মিন করে? এটা মিন করে যে আমি আসলে এমন একটা জায়গা জুড়ে বা এতটুকু ডিস্টেন্স পরিমাপ করতেছি যেই জায়গাটা যাইতে যে সময়টা লাগে ওটা কাইন্ড অফ জিরোর কাছাকাছি। তার মানে আমি অনেকটা ছোট্ট একটা জায়গা নিয়ে চিন্তা করতেছি। বুঝছো? ছোট্ট একটা জায়গা নিয়ে চিন্তা করতেছি। সেটা ছোট্ট একটা জায়গা নিয়ে যদি চিন্তা করি, ওই ছোট্ট জায়গা যাইতে যে সময় লাগে সেই সময় দিয়ে যদি ভাগ করি, তাহলে ওই ছোট্ট জায়গার বেগটা পেয়ে যাব। তার মানে আমার সময়ের পার্থক্যটা যেটা, এটা তো ছিল এই পুরোটা সময়ের পার্থক্য। বাট এই পার্থক্যটাকে যদি ছোট করে 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 জাস্ট এতটুকু চিন্তা করি যে এইটুকুর সময়ের পার্থক্য এবং এইটুকুর সরণ, তাহলে এইটুকুর সরণ আর এইটুকুর সময়ের পার্থক্য দিয়ে ভাগ করলে এই পয়েন্টের বেগটা পেয়ে যাব। এটাকে বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস বেগ। সো এইরকম জিনিসপত্র তোমরা ডিফারেন্সিয়েশনে দেখবা যে যখন পার্থক্যটা খুব ছোট হয়ে যায় তখন আসলে আমরা এটাকে ডিফারেন্সিয়েশন আকারে লিখি। বুঝছো? এই ডি আর ডেলের মধ্যে পার্থক্যটা কি? দেখো, ডেল মানে বড়, ডি মানে অনেক ছোট, শূন্যের কাছাকাছি। জাস্ট এরকম ভাবে চিন্তা করো। এই ডেল মানে ছিল অনেক বড় একটা জায়গা, দেখো অনেক বড় একটা সরণ, অনেক বড় একটা সময়। এই বড় সময়কে বড় সরণকে বড় সময় দিয়ে ভাগ করছি, আমি একটা অ্যাভারেজ একটা বেগ পাইছি যে আসলে অ্যাভারেজ এসে কতটুকু বেগে গেছে। বাট আমার দরকার একটা নির্দিষ্ট পয়েন্টে, টপ অফ দ্য পয়েন্টে বেগটা কত। সো এটার জন্য যেই কাজটা করতে হবে, আমাকে ডিটি আর ডিএস ইউজ করতে হবে। ডিটি আর ডিএস মানে কি? ডিটি আর ডিএস মানে হচ্ছে তুমি একটা ক্ষুদ্র ডিস্টেন্স এখান থেকে নিচ্ছ, ক্ষুদ্র সরণ একটা নিচ্ছ ডিএস, এটা যাইতে যে সময়টা লাগবে সেটা হচ্ছে অনেক ক্ষুদ্র ডিটি। তাহলে এই ডিএস ডিভাইড বাই ডিটি এটা তোমাকে দিবে ওই পয়েন্টের বেগ। বুঝতে পারলা? তার মানে সরণকে যদি আমি সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করি তাইলে আমরা পাবো হচ্ছে তাৎক্ষণিক বেগ বা ওই একটা মোমেন্টে কত বেগ সেটা। বোঝা গেল? বুঝতে পারলা? বুঝতে পারলা সবাই? হ্যাঁ, আমাকে বলো তো বুঝতে পারছো কিনা। সবচেয়ে সহজ হয়তো তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, খেয়াল করে দেখো, ডেল মানে বড়, ডেল মানে বড়, ডেল টি আর ডেল এস মানে বড় বড় জিনিস। তার মানে এই টোটাল সরণ সেটা ছিল আমাদের ডেল এস, এই বড় সময়টা সেটা ছিল আমাদের বেগ, টোটাল সময়।
বাট আমাদের এখন দরকার এই তাৎক্ষণিক একটা মোমেন্টে আসলে বেগটা কত। তাহলে আমরা কি করব, আমরা আসলে অনেক ছোট্ট একটা জায়গা কেটে নিছি, যেটা হচ্ছে আমাদের ডিএস। এই ছোট্ট জায়গা যেতে যে সময়টা লাগে সেটা হচ্ছে ডিটি। তাহলে এই সরণকে যদি এই সময় দিয়ে ভাগ করি, তাহলে আমরা এই মোমেন্টের বেগটা পেয়ে যাবো, যে এই মোমেন্টে বেগটা কত, এই মোমেন্টে বেগটা কত। বুঝতে পারছো, এই মোমেন্টে বেগটা কত। সো এই মোমেন্টে বেগটার জন্য আমাদের কি করতে হয়, আমাদের আসলে এই জায়গাতে ডিএস বাই ডিটি এই জিনিসটা করতে হয়, বা সরণকে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হয়। ডিফারেন্সিয়েশনের মেইন কনসেপ্টটাই হচ্ছে এটা। তোমরা বেসিক ক্যালকুলাসের ক্লাসটা করছিলা, বেসিক ক্যালকুলাসের 1 নাম্বার ক্লাসটা ক্যালকুলাসের ইউটিউবে আছে দেখবা, বা কোর্সেও আছে। ডিফারেন্সিয়েশনের কনসেপ্টটাই হচ্ছে যে নিচের যে রাশিটা, এটার ক্ষুদ্র পরিবর্তনে, একদম ক্ষুদ্র পরিবর্তনে উপরের রাশিটা কতটুকু চেঞ্জ হচ্ছে। তার মানে ডিফারেন্সিয়েশন করা মানেই আমি আসলে কি করতেছি, একদম ক্ষুদ্র একটা সময়ের পার্থক্যের জন্য কতটুকু সময়, কতটুকু সরণের পরিবর্তন ঘটছে সেটা ক্যালকুলেট করতেছি, একদম ক্ষুদ্র একটা সময়ের পার্থক্যের জন্য বা একটা ক্ষুদ্র সময়ের পরিবর্তনের জন্য। বুঝছো, তার মানে আমাদের তো এটাই দরকার, একটা ক্ষুদ্র একটা সরণের পরিবর্তন একটা ক্ষুদ্র একটা সময়ে হবে। এটাই তো আমাদের দরকার, যে একটা ক্ষুদ্র একটা সময়ে কতটুকু সরণের পরিবর্তন ঘটতেছে, সেটাই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন ভ্যালু, বা এটাই আসলে আমাদেরকে ওই মোমেন্টের বেগটা নির্দেশ করায়। ক্লিয়ার এখন? ঠিক আছে, এই সম্পর্কিত আমরা আরো নেক্সট ক্লাসে পড়বো। তাইলে আমাদের এই যে আগে যেটা পড়ছি ডেল এস বাই ডেল টি, এটা তাইলে আমাদের কি বলে, এটা কাইন্ড অফ আমাদের যেটা বলে সেটা হচ্ছে এভারেজ বেগ। বুঝছো, এভারেজ বেগ বা গড় বেগ, এটা আমাদের যেটা বলে সেটা হচ্ছে গড় বেগ বলে, গড় বেগ বলে। এই জিনিসটাকে কি বলে, গড় বেগ। কারণ এখানে তুমি আসলে প্রত্যেকটা পয়েন্টের বেগকে আইডেন্টিফাই করতে পারতেছো না, কি করতেছো, পুরাটার একটা অ্যাভারেজ করতেছো কাইন্ড অফ, যে আমি আসলে সব পুরাটা মিলায় কতটুকু দূরত্ব গেছি বা কতটুকু সরণ গেছি, পুরাটা মিলায় কতটুকু সময় লাগছে, এই দুটার ডিভিশন করলে তুমি একটা অ্যাভারেজ একটা বেগ পাও, যেটাকে বলা হয় অ্যাভারেজ বেগ। তাহলে আমরা আজকের ক্লাসে কি পড়লাম আমাকে বলো তো, কয়েকটা জিনিস পড়লাম। একটা হচ্ছে গড় যে বেগ, সেই গড় বেগ কিভাবে আমরা নির্ণয় করব, টোটাল সরণ বাই টোটাল সময়। আমি জাস্ট ফর্মুলাটা লিখতেছি, আজানটা শেষ হোক তারপর বাকিটা বোঝাচ্ছি। আচ্ছা, সো তাৎক্ষণিক বেগ দিয়ে কি হয় বা কি দরকার, আমরা তো ওই যে এভারেজে একটা বেগ নির্ণয় করলে হইলো, বাট না। মনে করো তোমার আজকে 2 টাকা আছে, কালকে তোমার কাছে 20 টাকা চলে আসলো, পরের দিন তোমার কাছে 50,000 হয়ে গেল, পরের দিন তোমার ব্যাংক ব্যালেন্স হয়ে গেল 1 লাখ, পরের দিন ব্যাংক ব্যালেন্স 2 লাখ হয়ে গেল। সো তুমি 5 দিনের হিসাব করলা, যে তোমার কাছে 5 দিনে টোটাল টাকা জমা হয়েছে এত টাকা, 5 দিয়ে ভাগ করলা, তাইলে তোমার এভারেজে মোট কত টাকা আছে সেটা তুমি ক্যালকুলেট করে ফেললা। তাইলে এটার মাধ্যমে কি তুমি প্রতিদিন কত টাকা ইনকাম হয়েছিল সেটা কি তুমি জানতে পারছো না। তার মানে এই জায়গাতে প্রত্যেকটা মোমেন্টে এই যে এই পয়েন্টে কত বেগ ছিল এটা তো তুমি জানতে পারতেছো না এই এভারেজ বেগ দিয়ে, যে টোটাল সরণ বাই টোটাল সময় এটা দিয়ে তো এই পয়েন্টে কত বেগ সেটার একটা ইনফরমেশন পাচ্ছ না, একটা ভুল ইনফরমেশন পাচ্ছ। এটা কিন্তু পুরোটা জুড়ে, পুরোটা রাস্তা জুড়ে বা পুরোটা তোমার যে জার্নি আছে সেই জার্নি জুড়ে এভারেজটা কত সেই এভারেজটা তোমাকে দিচ্ছিল হলো টোটাল সরণ বাই টোটাল সময়। বাট তোমার তো দরকার একটা পার্টিকুলার পয়েন্টে কতটুকু বেগ আমার ছিল সেটা আমি জানতে চাই, সেটার জন্য তোমাকে এই তাৎক্ষণিক বেগটা বের করতে হয়। ঠিক আছে, আবার এখানে একটা সম্পর্ক আছে, যখন তোমার গাড়িটার বেগ সমবেগ থাকে, সমবেগে থাকলে তাৎক্ষণিক বেগ আর গড় বেগ এটা আসলে একই হয়ে যায়, কারণ সমবেগ মানে তো বেগ একই, বেগের তো কোনো চেঞ্জ নাই, পুরো রাস্তা জুড়ে বেগ একই, তার এভারেজ বেগও যা তাৎক্ষণিক বেগও তা। বুঝছো, সমবেগ হলে দুইটা সমান হয়ে যায়। এখন এখান থেকে আসলে আমরা কেমনে করবো বা ম্যাথ কিভাবে করতে হয়, মনে করো তোমার কাছে বললাম যে কোনো একটা বস্তুর সরণের সমীকরণ হচ্ছে এইটা, যে t² + 2t। এটা বলতে কি বোঝায়, মানে এরকম ভাবে প্রশ্নে যদি সরণের সমীকরণ দেয়া থাকে এটা আসলে কি বোঝায়, এটা আসলে বোঝায় যে তোমার t = 0 সেকেন্ডে তোমার একটা গাড়ির বেগের ইকুয়েশন দেয়া তোমার কাছে, বা সরণের ইকুয়েশন দেয়া। t = 0 সেকেন্ডে তোমার গাড়িটা কই আছে, t এর মান 0 বসাও, t এর মান 0 বসালে পাবো হচ্ছে গাড়িটা আছে 0 মিটার দূরত্বে। t = 1 সেকেন্ডে তোমার গাড়িটা কই আছে, তোমার গাড়িটা আছে t = 1 বসাও, তুমি পায়ে যাবে হচ্ছে 3 মিটার দূরত্বে। t = 2 সেকেন্ডে তোমার গাড়িটা কই আছে, t = 2 সেকেন্ডে তুমি বসাও, 2 × 4 2 × 4 4 × 8, তার মানে 8 মিটার দূরত্বে তোমার গাড়িটা আছে। তার মানে তোমার গাড়িটা একটা নির্দিষ্ট সময়ে যখন তুমি পরিমাপ করা শুরু করছো, ওই নির্দিষ্ট সময় থেকে একটা নির্দিষ্ট সময় পর পর কতটুকু সরণে আছে বা কোন অবস্থানে আছে সেই অবস্থানের একটা ইকুয়েশন তুমি পাও, বা সরণের একটা ইকুয়েশন তোমার কাছে দেয়া আছে প্রশ্নে। তার মানে এইরকম একটা গতির ইকুয়েশন আমাদের দেয়া থাকবে।
এক্স্যাক্টলি আগের মতো বলা থাকবে না যে একটা গাড়ি 1 ঘন্টায় 200 মিটার যায়, তার বেগ নির্ণয় করো, বুঝছো? এক্স্যাক্টলি এরকম দেয়া থাকবে না, তোমাকে একটা ইকুয়েশন দেয়া। তার মানে এই ইকুয়েশনটা তোমাকে কি মিন করতেছে, যে যে কোনো সময় দেখো এখানে টি কত বসাবা এটা কি তোমার উপর ডিপেন্ড করতেছে না? এই টি তো রিয়েল নাম্বারের অংশ, এটি তুমি কত বসাবা সেটা আসলে তোমার উপর ডিপেন্ড করতে, তুমি যে কোনো কিছু বসাইতে পারবা, যে টি ইকুয়ালস টু 1 2 3 4 1.5 1.2 2.5 2.3 যে কোনো কিছু পাই, যে কোনো কিছু বসাইতে পারবা। তার মানে তোমার যে কোনো সময়ে স্মরণটা কত তুমি ওই জিনিসটা এখন জানো। যদি বা মান বসালে তুমি বের করতে পারতেছো, বা মান না বসায় তুমি ইকুয়েশন থেকে এই জিনিসটা জানো যে তুমি যে কোনো সময়ে এখন তুমি স্মরণটা জানো। বাট তোমাকে বললো যে টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে, টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে বেগ কত, বেগ কত খেয়াল করো, টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে বেগ কত জিজ্ঞেস করছে। তাইলে আমাদের যে কোনো ইনস্ট্যান্টে, যে কোনো মোমেন্টে আমার বেগটা কত হয় আমরা জানি, যে কোনো মোমেন্টে বেগটা হয় হচ্ছে ডিএস বাই ডিটি, অর্থাৎ এস কে একবার টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হয়। সো এখানে এস টার মান বসাও, সেটা হচ্ছে টি স্কোয়ার প্লাস 2t। সো এটাকে যদি ডিফারেন্সিয়েট করো তুমি কি পাবা, ভি ইনস্ট্যান্ট, সেটা পেয়ে যাবা হচ্ছে 2t প্লাস 2। ডিফারেন্সিয়েশনটা বুঝছো? এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কি বলতো, পাওয়ারটা সামনে আসে পাওয়ার থেকে 1 বিয়োগ, প্রথম ক্লাসে দেখাইছি পাওয়ারটা সামনে আসে পাওয়ার থেকে 1 বিয়োগ। সো এখানেও দেখো তাই, পাওয়ারটা সামনে আসছে পাওয়ার থেকে 1 বিয়োগ, এখানে টি এর পাওয়ার 1, পাওয়ারটা সামনে আসছে পাওয়ার থেকে 1 বিয়োগ, টি এর পাওয়ার 0 মানে 0। বুঝতে পারছো ডিফারেন্সিয়েশনটা? সো এখন এই ইকুয়েশনটা তোমাকে কি মিন করতেছে, এটা কিন্তু প্রত্যেকটা মোমেন্টে তোমার বেগটা কত সবটা ইনফরমেশন তার মধ্যে আছে। তুমি এখন টি ইকুয়ালস টু 0 সেকেন্ডে তোমার স্মরণের রাশিমালা তো তুমি বের করতে পারছো, বেগটা কত ছিল সেটা তুমি বের করতে পারবা। টি ইকুয়ালস টু 0 সেকেন্ডে তোমার বেগটা ছিল হচ্ছে 2, টি ইকুয়ালস টু 1 সেকেন্ডে তোমার বেগটা ছিল হচ্ছে কত বলতো, তোমার বেগটা ছিল হচ্ছে 4, টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে তোমার বেগটা কত ছিল বলতো, 2 সেকেন্ডে তোমার বেগটা ছিল হচ্ছে 6। তার মানে তোমার যে কোনো পয়েন্টে যে কোনো সময়ে তোমার বেগটা কত সেই সকল ইনফরমেশন তুমি এটা দিয়ে জানো। বাট তোমার কাছে বের করতে চাইছে 2 সেকেন্ডে বেগ কত, তাহলে তুমি এখানে মান কত বসাবা, যে টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে তাহলে বেগ টি ইকুয়ালস টু এট টি ইকুয়ালস টু 2 সেকেন্ড সেটা কত, এরকম একটা লাইন টান দিয়ে তুমি টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে মান বের করতে যাচ্ছ। টি এর ভ্যালু 2 বসাও, তার মানে 2 ইন্টু 2 প্লাস 2, তার মানে 6 মিটার পার সেকেন্ড। তার মানে টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে এটার বেগ ছিল 6 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো ম্যাথটা? সবাই বুঝছো? তার মানে একটা গতির সমীকরণ দেয়া আছে মানে কি, প্রশ্নে যদি দেয়া থাকে একটা গতির সমীকরণ, সেটার কি মানে, সেটার মানে হচ্ছে তোমার কাছে যে কোনো সময় বস্তুটার স্মরণ কত সেই যে ব্যাপারটা দেয়া আছে। এখান থেকে তোমাকে বের করতে হবে কি, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি একবার ডিফারেন্সিয়েট করে। এটা আসলে কি মিন করে, যে কোনো সময় বস্তুটার বেগ কত এই জিনিসটাও তুমি এখন বের করে ফেলছো। এরপর তোমাকে জাস্ট নির্দিষ্ট একটা সময়ে বেগ বের করতে বলবে, তুমি জাস্ট বের করতে পারবা। দেখো এই ইকুয়েশনে তোমাকে যদি বলি যে টি ইকুয়ালস টু 10 সেকেন্ডে স্মরণ কত, ইজিলি বের করতে পারবা, 10 স্কোয়ার ইন্টু 2 ইন্টু 10 120। সো 120 হয়ে যাবে তোমার 10 সেকেন্ডে স্মরণ। বোঝা গেল জিনিসটা? সবাই বুঝতে পারছো ম্যাথটা? ভাই ক্লাস কখন শুরু হয়েছে, মাত্র জয়েন করলাম, ক্লাস অলরেডি শেষ। ঠিক আছে, সো এইরকম অনেকগুলা ম্যাথ তোমাদের আমি হোমওয়ার্ক দিব, তোমরা জাস্ট কি করবা, বেগ বের করবা। সো আমি তোমাকে বললাম যে কোনো একটা বস্তুর গতির সমীকরণ হচ্ছে এইটা, ঠিক আছে? তোমাকে বললাম যে টি ইকুয়ালস টু 1 সেকেন্ডে স্মরণ ও বেগ নির্ণয় করো কত। তোমার কাছে প্রশ্ন করলাম এটা, টি ইকুয়ালস টু 1 সেকেন্ডে বস্তুটার স্মরণ এবং বেগ কত। ভাইয়া আবার একটু বোঝান, এইরকম ম্যাথ অনেক করব আমরা। যারা বলতেছো আবার একটু বোঝান, আমি জানি তোমাদের সমস্যাটা এই বোঝানোতে না, তোমাদের সমস্যাটা আমি এখন না 10 বার বুঝাইলেও তুমি বুঝবে না। কারণটা কি জানো? কারণটা আমি বলে দিচ্ছি এবং সমাধানটাও তোমাকে দিচ্ছি। আজকের ক্লাসে এই জন্য আমি আর ম্যাথ করাইলাম না, বুঝছো? টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে তুমি হচ্ছে স্মরণ আর বেগটা বের করবা। সো এই দুইটা হচ্ছে তোমার হোমওয়ার্ক, এই হোমওয়ার্কটা করে কই আপলোড করবা, আমাদের যে ফেসবুক গ্রুপ আছে এইচএসসি ক্র্যাকার্স অফিসিয়াল, সেই গ্রুপটার মধ্যে তুমি হোমওয়ার্কটা আপলোড করবা। এখন আসি, যে বুঝো নাই বললা, তুমি আসলে কই বুঝো নাই।
তুমি একটুক বুঝছো যে গতির সমীকরণ এটা দেয়া, তার মানে তোমার কাছে প্রশ্নে দেয়া আছে যে কত সময়ে কত সরণ, ইন্টারস্টিনিয়াস ভেলোসিটির জন্য ডিফারেন্সিয়েশন করতে হবে, এতটুকু বুঝছো, বাট এই লাইনের পরে এতটুকু বুঝো নাই, রাইট? এই জিনিসটা বুঝো নাই। সো এই জিনিসটার জন্য আমি তোমাদের বলবো যে আমাদের ইউটিউব চ্যানেলেও আছে, বা আমার যে কোর্সটা আছে ওই কোর্সের ভিতরে তুমি যাবা। কোর্সের ভিতরে গেলে একদম শুরুতেই তোমাদেরকে 2টা বেসিক ম্যাথমেটিক্সের ক্লাস করাইছি। এটার 1 নাম্বার ক্লাসটা অবশ্যই করবা, 2 নাম্বারটাও করবা নওশাদে, ঠিক আছে? এই দুইটা ক্লাস অবশ্যই করবা। প্রথমে গতিবিদ্যা অধ্যায় শুরু করার আগে এই 2টা ক্লাস করবা, কারণ গতির মধ্যে সবগুলা টপিকই হচ্ছে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে। সো এই 2টা ক্লাস করবা, এই 2টা ক্লাসের কনসেপ্টই এনাফ। 2 নাম্বার ক্লাসটা করো না, 1, 2 এই 2টা ক্লাস করবা, এতটুকু কনসেপ্টই তোমার কাছে এনাফ হবে। এরপরও আমি আর আজকে দেখাইলাম না, কারণ হচ্ছে তোমার আজকে আমি বললেও তুমি জিনিসটা বুঝতে না, কারণ তোমার ওই 2টা ক্লাস করতে হবে বেসিক ডিফারেন্সিয়েশনের। সো তোমরা ওই 2টা ক্লাস করবা, তারপরে এই ম্যাথগুলো করার চেষ্টা করবা। কি করবা? একবার ডিফারেন্সিয়েট করবা, ডিফারেন্সিয়েশন করে টি এর ভ্যালুটা 1 বসাবা। এখন আজকের ক্লাসের পরে বই কতটুকু পড়বো আমি দেখাই দিচ্ছি। আমি এখান থেকে একটা বইয়ে ঢুকি, আমি বই কতটুকু পড়বা দেখাই দিচ্ছি তোমাদেরকে। আজকের ক্লাসের পরে বই কতটুকু রিডিং পড়বা, বইয়ের কোন ম্যাথগুলো করার চেষ্টা করবা, একটু ওয়েট করো, আমি দেখাই দিচ্ছি। বলো, সবাই বলো যে যা যা বুঝাইলাম লাস্টের ম্যাথটা নাও বুঝতে পারো, সেটা বাদে বাকি কিছু বুঝছো কিনা, বাকি সব কিছু বুঝছো কিনা। কারণ একটু বয়স হইতে হবে, বুঝছো? মানে একটু পরিপক্ক হইতে হবে, একটু বয়স হইতে হবে। যখন তোমাদের একটু বয়স বাড়বে, মানে তোমরা একটু ফিজিক্স পড়াটা শুরু করবা বা ম্যাথের ডিফারেন্সিয়েশন ম্যাথ করা শুরু করবা, তখন দেখবা যে এগুলা তোমাদের জন্য ডাল ভাত, এগুলা কোনো ডিফারেন্সিয়েশনের মধ্যেই পড়ে না, বুঝছো? এখান থেকে আসলে অনেক কঠিন কঠিন ডিফারেন্সিয়েশন দেওয়া যায়, বাট ওগুলো তোমরা আসলে নিজেরাই পারবা যখন তোমাদের পড়াবে, মানে তোমরা ম্যাথের যখন ক্যালকুলাস করে ফেলবা। দেখো, এটা হচ্ছে ইসাক স্যারের বই, তুমি তপন স্যারের বই পড়লেও মেইন। তুমি হচ্ছে গতিবিদ্যা অধ্যায় শুরু করবা, শুরুতে তপন স্যারের বইও একই সিরিয়ালেই দেওয়া আছে, তো তুমি যে কোনোটা দেখো এনাফ। তুমি শুরুতে, আচ্ছা 2টাই দেখা দিচ্ছি, প্যারা নেই। শুরুতে তুমি প্রসঙ্গ কাঠামোতে যাবা, প্রসঙ্গ কাঠামো জিনিসটা পড়বা। আমরা পড়ছি একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, এই সবগুলা রিডিং পড়বা। দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক এতটুকু পড়বা। জড় প্রসঙ্গ কাঠামো, অজড় প্রসঙ্গ কাঠামো এগুলা পড়বা। পরম গতি আর হচ্ছে আপেক্ষিক গতি, এই জিনিসগুলো আমরা পড়ছি। তারপর এই যে গতি বর্ণনার অন্তরীয়করণ সমীকরণ, মানে এখানে অন্তরীকরণের জিনিসপত্র পড়াইছে, মানে তোমার অন্তরীকরণ জিনিসটা আর যোগজীকরণ জিনিসটা কি, মানে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন পড়াইছে। সো এই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন তোমার এখন পড়ার দরকার নেই, কারণ মূল নিয়মে অন্তরণ করা বা ইন্টিগ্রেশনের বেসিকটা সেটা তোমার ম্যাথেই পড়াবে। সো এই যে 3.4টা এটা কাইন্ড অফ তোমার না পড়লেও চলবে, এটা তুমি ম্যাথেই পড়তে পারো, এইটুকু তোমার পড়া লাগবে না। এটুকু ম্যাথের জিনিস, যে ডিফারেন্সিয়েশন কি, ইন্টিগ্রেশন কি, ডিফারেন্সিয়েশনের সূত্রগুলা কি, এই জিনিসপত্রগুলো এখানে দেখানো। সো এইটুকু না পড়লেও চলবে, ঠিক আছে? আচ্ছা, এরপর তুমি এই ম্যাথটা করবা, যেটা আসলে রুয়েট অ্যাডমিশন টেস্টে আসছে, যে একজন চালক তার গতির সমীকরণ দেওয়া, 3 মিনিট পর তার গাড়ির অতিক্রান্ত দূরত্ব এবং বেগ কত। সো এই ম্যাথটা করবা রুয়েটেরটা। তারপর এইটা করবা। তারপর ত্বরণ তো আমরা এখনো পড়ি নাই, হ্যাঁ, ত্বরণ তো আমরা এখনো পড়ি নাই। সো এই ম্যাথটা করার চেষ্টা করবা, জাস্ট এইটা আর এইটা, 1 নাম্বার আর 2 নাম্বার এতটুকু করার চেষ্টা করবা। সো এতটুকু করলেই মোটামুটি আজকে ক্লাসের পড়াশোনা শেষ। না, এই যে গতির বিভিন্ন রাশি, সরণ, তারপর বেগ, দ্রুতি, এখান থেকেও ম্যাথগুলা করতে পারো। ওই যে এখান থেকেও তাৎক্ষণিক দ্রুতি, সো এখান থেকেও দেখতে পারো, ঠিক আছে? এখন যদি ইসাক স্যারের তোমার তপন স্যারের বইটাই যাই, তপন স্যারের বইটাকে দেখা দিচ্ছি। 2টার মধ্যে আসলে সিরিয়াল সেম, আসলে 2টা দেখানোর কোনো মানে নেই, একই সিরিয়ালে আছে 2টা। সো একই জিনিস দেখালেই হচ্ছে, বুঝছো? সো যতটুকু বুঝালাম, এই হোমওয়ার্কগুলো করবা, হোমওয়ার্কগুলো সাবমিট করবা সবাই, হ্যাঁ। আর হচ্ছে মেইন বইয়ের যে ম্যাথগুলো আছে তোমার বইয়ের ভিতরে, সেই বইগুলা মানে ওই ম্যাথগুলো সলভ করবা, তাই নিয়ে নাও। আর যা যা লাগবে নেক্সট ক্লাস থেকে আমরা করব। বাট নেক্সট ক্লাস করার আগে অবশ্যই এই যে এই ক্লাসটা, যে বেসিক ম্যাথমেটিক্সের ক্লাস 1টা এবং ক্লাস 2টা, এই 2টা ক্লাস অবশ্যই করতে হবে, নাইলে কিন্তু কিছু বুঝবা না। কারণ ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের একটু বেসিক আইডিয়া তোমার থাকা লাগবে। ওকে ভাই, এসিতে থাকায় কি নোট করতেন? হ্যাঁ, অবশ্যই তোমার প্রত্যেকটা অধ্যায় নোট করা লাগবে, কারণ নোট ছাড়া তুমি পরবর্তীতে ট্র্যাক রাখতে পারবে না কি কি পড়ছো না পড়ছো, ঠিক আছে? সো নোট করে পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? সো আজকের ক্লাস এ পর্যন্তই, ভালো থেকো সবাই। অ্যান্ড এই প্রথম ক্লাসটা, একটা অধ্যায়ের প্রথম ক্লাস আসলে ফ্রি ক্লাস হিসেবে ইউটিউবে যাবে। সো যারা এই ক্লাসটা পরবর্তীতে ইউটিউবে দেখবা, তোমাদের জন্য যে জিনিসটা আবার বলা,
যে তোমরা যদি ব্যাচে যুক্ত হতে চাও আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের কোর্সেসে যেয়ে তোমাদের 27 ব্যাচের সবগুলো সাইকেল পেয়ে যাবে এই জায়গাতে, একসাথে সবগুলোও কিনতে পারো বা একটা একটা করেও নিতে পারো, ঠিক আছে। আর যে কোনো আপডেটের জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, ঠিক আছে ভাই। মেইন বুক বাদ দিয়ে অন্য কোনো বুক কিনা লাগবে? আপাতত মেইন বুক বাদ দিয়ে কিছুই কিনা লাগবে না, জাস্ট মেইন বইয়ের রিডিংটাই পড়ো, ইনাফ, ঠিক আছে। দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ক্লাসে, ওকে, টাটা।